আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এইচএসসি পরীক্ষার্থী 2025। তো তোমাদের অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা পিছিয়ে যাওয়াতে আবারও তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ক্লাসটি করলে তোমরা অবশ্যই 4টি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। অর্থাৎ পরীক্ষার আগে তোমাদের যে প্রস্তুতি, পরীক্ষার আগের দিনের যে রিভিশন, আজকের এই 1 ঘন্টা ভিডিওটি দেখলে তোমরা 1 মাসের পড়ার রিভিশন তোমাদের হয়ে যাবে এবং এখান থেকে তোমরা 4টি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। বই তো অনেক পড়লাম, আজকের এই 1 ঘন্টার ভিডিওটি দেখো, তোমাদের আর বই পড়া লাগবে না। তো আমি শুধু সাজেশন না, আজকে সাজেশনের সাথে সলিউশনও করে দেবো। প্রথম পত্রের প্রথম অধ্যায় দিয়ে শুরু করি। তো প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে 1টি অথবা 2টি সৃজনশীল মাস্ট বি তোমরা কমন পাবে। একটা সৃজনশীল তো অবশ্যই হবে, এখান থেকে 2টো সৃজনশীল হতে পারে। তাহলে কোন টপিকসগুলো থেকে হবে, কি ধরনের কোশ্চেন হবে, আমরা সেই সম্পর্কে জানতে পারবো এবং এগুলো কিভাবে লিখবো সেটা সম্পর্কেও জানতে পারবো। তো চলো শুরু করি। প্রথমত আমরা দেখি যে আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থনীতির মৌলিক সমস্যা সম্পর্কিত। তো অর্থনীতির মৌলিক সমস্যা সম্পর্কিত এখানে কয়েকটা টপিকস আছে। প্রথম যে টপিকসটা সেটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কিত। তো প্রথমেই আমাদের যে প্রশ্নটা কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো একটা উৎপাদন সম্ভাবনা রেখার তালিকা থাকবে, সেই তালিকা থেকে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে বলবে এবং সেই সাথে দুটো সংখ্যা মান দেওয়া থাকতে পারে অথবা এক্স এবং ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ দেওয়া থাকতে পারে। তো সেই এক্স এবং ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ উৎপাদন করা সম্ভব কিনা বা উৎপাদন যৌক্তিক কিনা ব্যাখ্যা করো। তাহলে প্রথমে আমরা যে প্রশ্নটি দেখব সেটি হলো একটি তালিকা, এই তালিকা থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন। তো আমরা ইতিপূর্বে যত তালিকা দেখছি সেগুলো সব এই এক্স দ্রব্য ওয়াই দ্রব্য অর্থাৎ তালিকাগুলো এই দিক দিয়ে থাকতো। তো আমাদের এইবার পরীক্ষায় তালিকাটা এভাবে না থেকে তালিকাটা কিন্তু এভাবেও থাকতে পারে, অর্থাৎ তালিকা দুইভাবেই দেওয়া থাকতে পারে। এভাবেও থাকতে পারে, পূর্বে যেভাবে আসে ঠিক এইভাবেও থাকতে পারে, অথবা তালিকাটা এভাবেও থাকতে পারে। আমাদের কি দেওয়া আছে এখানে, এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ দেওয়া আছে, সেই সাথে ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণ দেওয়া আছে। আমাদের প্রথম প্রশ্ন হলো উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। এবং দ্বিতীয়ত কি বলছে যে এক্স দ্রব্যের 4 এককের সাথে ওয়াই দ্রব্যের 4 একক এবং এক্স দ্রব্যের 8 এককের সাথে ওয়াই দ্রব্যের 8 একক উৎপাদন সম্ভব কিনা বা উৎপাদন যৌক্তিক কিনা ব্যাখ্যা করো। অথবা এরকম থাকতে পারে যে উভয় দ্রব্যের উৎপাদন 4 একক এবং উভয় দ্রব্যের উৎপাদন 8 একক সম্ভব কিনা, অথবা এখানে সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন থাকতে পারে। তাহলে এই প্রশ্নটি তোমাদের সকল বোর্ডের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা তালিকা থেকে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকা এবং সেখানে দুটো বিন্দু বা একটা বিন্দুও থাকতে পারে, যে শুধু এটুকু থাকতে পারে যে উভয় দ্রব্যের উৎপাদন 8 একক সম্ভব কিনা, অথবা শুধুমাত্র এই একটা পয়েন্টসও থাকতে পারে যে উভয় দ্রব্যের উৎপাদন 4 একক সম্ভব কিনা। তাহলে আমরা এখান থেকে কি করব, একটা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবো এবং এই বিন্দু দুটা স্থাপন করে উৎপাদন সম্ভব কিনা সেটা ব্যাখ্যা করব। তাহলে আমাদের এই প্রশ্নটা 99% ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য। তাহলে আমরা দেখি এখান থেকে আমরা কিভাবে চিত্র আঁকবো। তাহলে প্রথমে আমরা ভূমি অক্ষ আর লম্ব অক্ষ আঁকি। তাহলে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন কত দেওয়া আছে, 8 একক। সংক্ষেপে দেখি, তাহলে আমরা কি ধরবো, 2, 4, 6 এবং 8। এইদিকেও আমরা নিব 2, 4, 6 এবং 8। তাহলে এক্স দ্রব্যের উৎপাদন যখন 0 অর্থাৎ এক্স দ্রব্যের উৎপাদন নেই, তখন শুধুমাত্র ওয়াই দ্রব্যের আছে। তাহলে এই পাশে আমরা এক্স দ্রব্য দেখাবো আর এই পাশে দেখাবো আমরা ওয়াই দ্রব্য। তাহলে এক্স দ্রব্যের উৎপাদন 0, ওয়াই দ্রব্যের শুধু উৎপাদন আছে 8 একক। এক্স দ্রব্যের উৎপাদন 0, ওয়াই দ্রব্যের উৎপাদন 8 একক। যেহেতু আমরা এই রেখা আঁকতে জানি তাই আমি দ্রুত এটাকে বর্ণনা করছি। এরপরে এক্স দ্রব্যের উৎপাদন 5, ওয়াই দ্রব্যের উৎপাদন 5। তাহলে এই বিন্দুটার আমরা নাম দিই এই এক্স দ্রব্যের উৎপাদন 5 কোথায়, 4 থেকে 6 5 হবে, এখানে এইদিকে রেখা টানবো। 4 থেকে 6 5 হবে, এখানে এইদিকে রেখা টানবো। তাহলে বিন্দু পাইলাম আমরা এটার নাম দিলাম বি। এরপরে এক্স দ্রব্যের উৎপাদন 8, ওয়াই দ্রব্যের উৎপাদন 0, অর্থাৎ এক্স দ্রব্যের উৎপাদন 8 কোথায়, এইদিকে, আর ওয়াই দ্রব্যের উৎপাদন হলো 0। তাহলে এই যে বিন্দু 3টা আমরা পাইলাম, এই বিন্দু 3টা যোগ করে দিয়ে আমরা যে রেখাটা পাইলাম এবিসি, এটাই হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা এবার এটাকে খুব সহজেই দেখে দেখে বর্ণনা করতে পারি। কিভাবে বর্ণনা করতে পারি, ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য। এক্স দ্রব্যের উৎপাদন যখন 0, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন 8, যা এই বিন্দু দ্বারা নির্দেশিত। এক্স দ্রব্যের উৎপাদন 5 এবং ওয়াই দ্রব্যের উৎপাদন 5, বি বিন্দু দ্বারা নির্দেশিত। এক্স দ্রব্যের উৎপাদন যখন 8 হয়, ওয়াই দ্রব্যের উৎপাদন 0, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। এই এ বি সি বিন্দু যোগ করে আমরা যে রেখা পাই তাই হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এবার আমরা খ, অর্থাৎ এটা গতে থাকবে আর এটা থাকবে ঘতে। এইটা আমরা যদি এবার দেখাতে চাই, এক্স দ্রব্যের উৎপাদন 4, ওয়াই দ্রব্যের উৎপাদনও 4, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার করতে হলে আমাকে এই উৎপাদন সম্ভাবনা রেখাটা অবশ্যই আবার আঁকতে হবে। তাহলে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা আঁকা আছে, তাহলে এটাতে আমরা এখন বিন্দুগুলো স্থাপন করব। এক্স দ্রব্যের উৎপাদন 4, ওয়াই দ্রব্যের উৎপাদন 4। তাহলে এই যে এক্স দ্রব্যের উৎপাদন 4, ওয়াই দ্রব্যের উৎপাদন 4, এই একটা বিন্দু পেলাম, এটার নাম দিলাম এফ। এরপর এটা কি বলছে, এক্স দ্রব্যের উৎপাদন 8 এবং ওয়াই দ্রব্যের উৎপাদনও 8।
তাহলে এই যে ওয়াই দ্রব্যের উৎপাদন 8 এখানে, এক্স দ্রব্যের উৎপাদন 8 এখানে, এই আমরা একটা বিন্দু পাইলাম ই। তাহলে আমরা কি লিখবো শুরুতেই যে এক্স দ্রব্যের উৎপাদন কত 4 একক এবং ওয়াই দ্রব্যের উৎপাদনও কত 4 একক, এর সংমিশ্রণ বিন্দু কোনটা? এর সংমিশ্রণ বিন্দু হলো এফ। এফ বিন্দুটা কি উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে, তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থিত কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব, কিন্তু কোনো দেশ, জাতি বা ব্যক্তি এই বিন্দুতে উৎপাদন করবে না। কেন? এখানে উৎপাদন সর্বোচ্চ হয় না, সম্পদের পূর্ণ ব্যবহার হয় না, সম্পদের অপূর্ণ ব্যবহার হয়, অপূর্ণ নিয়োগ হয়, বেকারত্ব সৃষ্টি হয় এবং সম্পদের অপচয় হয়। এই জন্য এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব হলেও এফ বিন্দুতে কোনো ব্যক্তি, দেশ বা জাতি উৎপাদন করে না। এরপরে আমরা লিখবো কি যে এক্স দ্রব্যের উৎপাদন 8 এবং ওয়াই দ্রব্যের উৎপাদনও 8 এককে। সংমিশ্রণ বিন্দু কি পাইছি? ই বিন্দু পেয়েছি। এই বিন্দুটা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত, আর উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, কারণ সম্পদের সীমাবদ্ধতা। সম্পদের সীমাবদ্ধতার কারণে আমরা এই ই বিন্দুতে উৎপাদন করতে পারবো না, তাই ই বিন্দুকে বলা হয় এক কথায় অর্জনযোগ্য বিন্দু। এটি ছিল আমাদের এই 1 নং প্রশ্নের সমাধান। এবার আসি 2 নং। তো 2 নং এ আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের এখানে একটা উৎপাদন সম্ভাবনা রেখা দেওয়াই আছে। তাহলে যেহেতু আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা দেওয়া আছে, তো প্রথম প্রশ্ন হলো যে ই এবং এফ বিন্দুতে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে ই বিন্দুটা কি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে, আর এফ বিন্দুটা উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে, যেটা আমরা এখানে এক্স্যাক্টলি একটু আগে বর্ণনা করলাম, ই বিন্দু আর এফ বিন্দু। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে, অর্থাৎ এই প্রশ্নের যদি আমরা উত্তর করি ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, তাহলে ই বিন্দু হবে অর্জনযোগ্য বিন্দু। আর এখানে এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব, কিন্তু এফ বিন্দুতে উৎপাদন করবে না। কেন করবে না? কারণ এফ বিন্দুতে সর্বোচ্চ উৎপাদন হয় না, সম্পদের অপূর্ণ ব্যবহার হয়, অপূর্ণ নিয়োগ হয়, বেকারত্ব সৃষ্টি হয় আর সম্পদের অপচয় হয়। তাই এই এফ বিন্দুতে উৎপাদনকারী উৎপাদন করবে না। পরের কোশ্চেন কি বলছে? ই, এফ ও সি এর মধ্যে কোনটি কাম্য উৎপাদন বিন্দু? তাহলে ই বিন্দুতে উৎপাদন সম্ভব নয়, এফ বিন্দুতে উৎপাদন সম্ভব কিন্তু উৎপাদন করবে না। তাহলে কাম্য উৎপাদন বিন্দু কোনটা? তাহলে এই যে সি বিন্দু আমরা দেখতে পাচ্ছি, তাহলে সি বিন্দু হবে কাম্য উৎপাদন বিন্দু। কেন? সি বিন্দুতে সর্বোচ্চ কতটুকু এক্স দ্রব্য উৎপাদন করা যায়? OX2। আর ওয়াই দ্রব্য উৎপাদন করা যায় সর্বোচ্চ OY2। আর এই সি বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখায় অবস্থিত। তাহলে আমরা যদি সম্পদ সম্পূর্ণরূপে ব্যবহার করে যদি উৎপাদন করি, OX2 পরিমাণ পাবো এবং ওয়াই দ্রব্য পাবো OY2 পরিমাণ, সেটা পাবো সি বিন্দুতে। তাহলে সি বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখায় অবস্থিত। সি বিন্দুতে দুটো দ্রব্যের সর্বোচ্চ একটা উৎপাদন সংমিশ্রণ প্রকাশ করে, তাই সি বিন্দুটা হলো কাম্য উৎপাদন বিন্দু। তাই উৎপাদন সম্ভাবনা রেখায় যদি অবস্থিত কোনো বিন্দু হয়, তাহলে সেটাই হবে কাম্য উৎপাদন বিন্দু। আর উৎপাদন সম্ভাবনা রেখায় অবস্থিত কোনো বিন্দু পূর্ণ নিয়োগ নির্দেশ করে, সম্পদের পূর্ণ ব্যবহার নির্দেশ করে এবং সর্বোচ্চ উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে। এগুলো কিন্তু আমরা এমসিকিউ কমন পাবো। আচ্ছা, এবার পরের প্রশ্ন আসি যে অর্থনীতির মৌলিক সমস্যা ব্যাখ্যা করো। তো বলছে যে অর্থনীতির মৌলিক সমস্যা ব্যাখ্যা করো। তাহলে এটা হবে আমার উদ্দীপক, এখান থেকে আমাকে অর্থনীতির মৌলিক সমস্যাটি ব্যাখ্যা করতে হবে। তাহলে অর্থনীতির মৌলিক সমস্যাটা কি হবে? তা অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা হলো যে কি কি দ্রব্য উৎপাদন করব। তা আমরা শুধু সমস্যা ব্যাখ্যা করব, সমাধান নয়। তাহলে আমরা খাতায় এই চিত্রটা আঁকবো, এই চিত্রটা এঁকে আমরা অর্থনীতির প্রথম মৌলিক সমস্যাটা ব্যাখ্যা করব। তাহলে কিভাবে ব্যাখ্যা করব? চিত্র যেহেতু এখানে আঁকা আছে, আমি এখান থেকে বর্ণনা করছি। তো চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য, এ বি সি ডি বিন্দু দিয়ে যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। তো আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি এডি। এই এডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তো উৎপাদন সম্ভাবনা রেখার যদি আমরা এ বিন্দুটা ধরি, তাহলে এ বিন্দুতে ওয়াই দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ ওএ। তো এ বিন্দুতে আমরা যদি উৎপাদন করি, তাহলে ওয়াই দ্রব্য সর্বোচ্চ পরিমাণ উৎপাদন হয়, তখন কিন্তু এক্স দ্রব্য উৎপাদন হয় না। আবার আমরা যদি ডি বিন্দুতে উৎপাদন করি, তাহলে এক্স দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন হয়, তখন ওয়াই দ্রব্য উৎপাদন হয় না। যদি বি বিন্দুতে উৎপাদন করি, তাহলে এক্স দ্রব্য উৎপাদন হয় OX1 আর ওয়াই দ্রব্য উৎপাদন হয় OY1। তাহলে এখানে এক্স কিন্তু কম আর ওয়াই হয় বেশি। যদি সি বিন্দুতে উৎপাদন করি, তাহলে এক্স দ্রব্য উৎপাদন হয় OX2 আর ওয়াই দ্রব্য উৎপাদন হয় OY2। এক্ষেত্রে এক্স দ্রব্যটা বেশি, ওয়াই দ্রব্যটা উৎপাদন হয় কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে ওয়াই দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ, এক্স দ্রব্যের উৎপাদন শূন্য। আর ডি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ, ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য। বি বিন্দুতে এক্স উৎপাদন হয় কম আর ওয়াই উৎপাদন হয় বেশি। সি বিন্দুতে এক্স বেশি এবং ওয়াই কম। আমরা আসলে 4টা বিন্দুতে উৎপাদন করতে পারি। যদি এ বিন্দুতে উৎপাদন করি, তাহলে ওয়াই উৎপাদন হয়, এক্স হয় না, ওয়াইটা সর্বোচ্চ পরিমাণ উৎপাদন হয়। ডি বিন্দুতে উৎপাদন করলে শুধু এক্স উৎপাদন হয়, ওয়াই উৎপাদন হয় না। বি বিন্দুতে উৎপাদন করলে এক্স হয় কম, ওয়াই হয় বেশি। আর সি বিন্দুতে উৎপাদন করলে এক্স বেশি, ওয়াই কম। আমরা আসলে কোন বিন্দুতে উৎপাদন করব, এটাই হলো অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা।
আমরা কিন্তু সমাধান ব্যাখ্যা করতে পারতেছি, আমরা কিন্তু সমাধান ব্যাখ্যা করছি না, আমরা শুধু সমস্যাটাকে ব্যাখ্যা করছি। আমাদের এখানে কোশ্চেনে বলছে যে অর্থনীতির প্রথম মৌলিক সমস্যাটি ব্যাখ্যা করো, আর আমরা জানি অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা হলো যে কি কি দ্রব্য উৎপাদন করব। তো এই কি কি দ্রব্য উৎপাদন করব মানে কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করব। আমরা কি এ বিন্দুতে উৎপাদন করব, না বি বিন্দুতে, নাকি সি বিন্দুতে, না ডি বিন্দুতে উৎপাদন করব। আমরা কিন্তু চারটাতেই উৎপাদন করতে পারি। কেন? চারটাই উৎপাদন সম্ভাবনা রেখা অবস্থিত, চারটা বিন্দুই সর্বোচ্চ উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে, সম্পদের পূর্ণ ব্যবহার নির্দেশ করে, পূর্ণ নিয়োগ নির্দেশ করে। আমরা চারটাতেই উৎপাদন করতে পারি, কিন্তু উৎপাদন করব কোন বিন্দুতে, এটাই হলো অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা, যে কোন বিন্দুতে উৎপাদন করব, কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করব। আর এটাকে এক কথায় বলা হয় কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করব। এটা হলো অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা। তো এটা যদি আসে তাহলে আমরা এই উদ্দীপকের সাহায্যে ব্যাখ্যা করব। এবার পরের প্রশ্ন থাকতে পারে এরকম, উদ্দীপক দিয়ে কি বলছে যে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো। তো এই সুযোগ ব্যয় ধারণা বিগত কয়েক বছর থেকে আসে নাই, তো তোমাদের এবার জন্য মানে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে যে এই সুযোগ ব্যয় ধারণাটি তোমাদের আসতে পারে পরীক্ষায়। তাহলে এটা একটু বাড়তি ইম্পর্টেন্সি দিয়ে এই প্রশ্নটাকে একটু পড়বে। তো সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় হলো কোনো একটি দ্রব্য উৎপাদন করতে গেলে অপর একটি দ্রব্যের উৎপাদন যে পরিমাণ ছেড়ে দিতে হয় সেটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। অথবা কোনো একটা দ্রব্যের উৎপাদন যদি বাড়াই তাহলে অপর একটা দ্রব্যের উৎপাদন কি হবে? কমে যাবে। তাহলে একটা দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু কমে যায় সেটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে আমরা এই উদ্দীপকের সাহায্যে কিভাবে ব্যাখ্যা করব? তাহলে আমরা দেখে নিই। তাহলে আমাদেরকে অবশ্যই এই চিত্রটা আঁকতে হবে। চিত্রটাকে বর্ণনা করব। ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য, এ ডি হলো একটি উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা যদি এ বিন্দুতে উৎপাদন করি তাহলে এক্স দ্রব্য উৎপাদন হয় না, এক্স দ্রব্যের উৎপাদন শূন্য। ওয়াই দ্রব্য সর্বোচ্চ পরিমাণে উৎপাদন হয়। তাহলে ওয়াই দ্রব্য সর্বোচ্চ পরিমাণে কত? তাহলে ওয়াই দ্রব্য সর্বোচ্চ পরিমাণে উৎপাদন হয় কতটুকু? ও এ। তখন এক্স দ্রব্যের উৎপাদন শূন্য, এক্স দ্রব্য একটা উৎপাদন হয় না। যদি ডি বিন্দুতে উৎপাদন করি তাহলে এক্স দ্রব্যের উৎপাদন হবে ওডি সর্বোচ্চ, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য। তাহলে আমি যদি এ বিন্দুতে উৎপাদন করি তার মানে আমরা সমস্ত সম্পদ ওয়াই দ্রব্য উৎপাদনে ব্যবহার করছি, তখন এ বিন্দুতে উৎপাদনটা হচ্ছে সর্বোচ্চ, শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদন হচ্ছে। আর যদি ডি বিন্দুতে উৎপাদন করি তাহলে এক্স দ্রব্য সর্বোচ্চ পরিমাণে উৎপাদন হচ্ছে, তখন ওয়াই দ্রব্য উৎপাদন হচ্ছে না। বিষয়টা হলো এরকম যে আমার এই এক খণ্ড জমি আছে, এখানে যদি আমি শুধু ওয়াই দ্রব্য উৎপাদন করি, এক্স যদি উৎপাদন না করি তাহলে ওয়াই দ্রব্য সর্বোচ্চ পরিমাণে উৎপাদন হবে ও এ পরিমাণ, তাহলে এক্স দ্রব্য উৎপাদন হচ্ছে না। আবার যদি আমি এটাতে সম্পূর্ণ জমিতে এক্স দ্রব্য উৎপাদন করি তাহলে সর্বোচ্চ উৎপাদন হবে ওডি পরিমাণ, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হবে শূন্য। তাহলে যখন আমি ওয়াই উৎপাদন করব তখন এক্স উৎপাদন করতে পারছি না, আবার যখন এক্স উৎপাদন করছি তখন ওয়াই উৎপাদন করতে পারছি না। তার মানে এক্স উৎপাদন করলে ওয়াই দ্রব্যের উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে, আর যদি ওয়াই দ্রব্য উৎপাদন করি তাহলে এক্স দ্রব্যের উৎপাদনটা ছেড়ে দিতে হবে। তাহলে যেটা উৎপাদন করব সেটার জন্য সুযোগ ব্যয় হবে যেটা ছেড়ে দিব। তাহলে আমি যদি ওয়াই দ্রব্য উৎপাদন করি তাহলে ও এ পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন হবে, আর ছেড়ে দিতে হবে এক্স, তাহলে এক্স এর উৎপাদন হয়তো ওডি, এটা হলো তার সুযোগ ব্যয়। আবার আমি যদি এই ওডি পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্য আর উৎপাদন হবে না। তাহলে ওয়াই দ্রব্য কতটুকু উৎপাদন হতো উৎপাদন করলে? ও এ পরিমাণ, তাহলে এটা হবে তার সুযোগ ব্যয়। তাহলে ও এ পরিমাণ ওয়াই দ্রব্যের সুযোগ ব্যয় হলো ওডি এক্স দ্রব্য, আর ওডি পরিমাণ এক্স দ্রব্য যদি উৎপাদন করি তাহলে সুযোগ ব্যয় হবে ও এ পরিমাণ ওয়াই দ্রব্য। আবার বি বিন্দু এবং সি বিন্দু আছে, তাহলে বি বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে এক্স উৎপাদন হয় ও এক্স ওয়ান, ওয়াই উৎপাদন হয় ও ওয়াই ওয়ান। বি থেকে যদি সি বিন্দুতে আসি তাহলে এক্স দ্রব্যের উৎপাদন বাড়ে, কতটুকু বাড়ে? এই যে এইটুকু এক্স দ্রব্যের উৎপাদন বাড়লো, আর ওয়াই দ্রব্যের উৎপাদন এখান থেকে কমে এই যে ওয়াই টুতে নেমে আসলো। তাহলে বি থেকে যখন সি বিন্দুতে যাব তাহলে এক্স দ্রব্যের উৎপাদন বাড়ে, কতটুকু বাড়ে? এই যে এইটুকু বাড়ে, সেটাকে আমরা প্রকাশ করি এক্স ওয়ান এক্স টু দ্বারা। আর ওয়াই দ্রব্যের উৎপাদন কি? কমে যায়। ওয়াই দ্রব্যের উৎপাদন কতটুকু কমতেছে? ওয়াই ওয়ান ওয়াই টু, তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন কমে গেল এইটুকু। তাহলে এইটুকু উৎপাদন বি থেকে সিতে আসার কারণে এইটুকুর উৎপাদন কি বাড়লো, আর এই উৎপাদনটা কমলো। তাহলে কোন দ্রব্যের উৎপাদন বাড়ালে অপর দ্রব্যের উৎপাদন যে পরিমাণ ছেড়ে দিতে হয় সেটাই হলো সুযোগ ব্যয়। তাহলে এক্স ওয়ান এক্স টু পরিমাণ এক্স দ্রব্যের উৎপাদন বাড়াচ্ছি, তার জন্য ওয়াই ওয়ান ওয়াই টু পরিমাণ ওয়াই দ্রব্যের উৎপাদন কমে যাচ্ছে। তাহলে এই এক্স ওয়ান এক্স টু এর সুযোগ ব্যয় হলো ওয়াই ওয়ান ওয়াই টু পরিমাণ ওয়াই দ্রব্য। এইগুলোই আমরা ব্যাখ্যা করব সংক্ষেপে। যা বলছি যা বুঝছো সেটাই শুধু পরীক্ষার খাতায় বর্ণনা করবে, চিত্রটা আঁকবে আর সংক্ষেপে বর্ণনা করবে। তাই বর্ণনাটা শুনে নিতে পারো সহজে। আর একটু বলি, চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য, এডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা।
আমরা যদি সমস্ত সম্পদ শুধু ওয়াই দ্রব্য উৎপাদনে ব্যবহার করি তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ হয় কত, ও এ পরিমাণ, তখন এক্স দ্রব্যের উৎপাদন শূন্য। আবার যদি সমস্ত সম্পদ শুধুমাত্র এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহার করি তখন এক্স দ্রব্যের উৎপাদন হয় সর্বোচ্চ ওডি পরিমাণ, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য। তাহলে যদি এক্স দ্রব্য উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন হয় না, আর যদি ওয়াই দ্রব্য উৎপাদন করি তাহলে এক্স দ্রব্য উৎপাদন হয় না। তাহলে ওডি পরিমাণ এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হলো ও এ পরিমাণ ওয়াই দ্রব্য। আবার ও এ পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করলে সুযোগ ব্যয় হবে ওডি পরিমাণ এক্স দ্রব্য। এবার আমরা যদি বি বিন্দুতে উৎপাদন করি তাহলে এক্স দ্রব্যের উৎপাদন হয় ও এক্স ওয়ান আর ওয়াই দ্রব্যের উৎপাদন হয় ও ওয়ান। যদি বি থেকে সি বিন্দুতে যাই তাহলে এক্স দ্রব্যের উৎপাদন বেড়ে হয় ও এক্স টু, ওয়াই দ্রব্যের উৎপাদন কমে হয় ও ওয়াই টু। এক্ষেত্রে এক্স দ্রব্যের উৎপাদন বাড়ে কতটুকু, এক্স ওয়ান এক্স টু পরিমাণ বাড়ে, আর ওয়াই দ্রব্যের উৎপাদন কমে ওয়াই ওয়ান ওয়াই টু পরিমাণ। তাহলে এক্স দ্রব্যের উৎপাদন এটুকু বাড়ার জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন এটুকুকে ছেড়ে দিতে হয়। তাহলে এই এক্স ওয়ান এক্স টু পরিমাণ দ্রব্যের সুযোগ ব্যয় হলো ওয়াই ওয়ান ওয়াই টু পরিমাণ ওয়াই দ্রব্য। এটাই আমরা ব্যাখ্যা করবো। এবার আমরা 3 নং কোশ্চেনে যাই। তো 3 নং কোশ্চেন কি দেখতে পাচ্ছি, এখানেও একটা চিত্র দেওয়া আছে। এখানকার যে চিত্রটা, এখানে সমোৎপাদন রেখা, এই রেখাটিকে বলা হচ্ছে সমোৎপাদন রেখা। তো এখানে দুটো কৌশলের কথা বলা আছে, একটা হলো শ্রম নিবিড় কৌশল আর একটা হলো মূলধন নিবিড় কৌশল। তো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে যে T1 এবং T2 কৌশল দুটি ব্যাখ্যা করো। তাহলে এখানে এই যেটা হলো T1 আর এটা হলো T2, এই কৌশল দুটিকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব? তাহলে এটি ব্যাখ্যা করার জন্য আমাদের প্রথমে চিত্র আঁকতে হবে। তাহলে চিত্রটা এঁকে নেই। এটা হলো T1 কৌশল আর এটা হলো T2 কৌশল। এপাশে হলো শ্রম আর এপাশে দেওয়া আছে মূলধন। তাহলে T1 অর্থাৎ এ বিন্দু আর বি বিন্দু, আর এটাকে বলা হচ্ছে, এর মানে হচ্ছে এ বিন্দুতে উৎপাদন যতটুকু হয় বি বিন্দুতে উৎপাদন ততটুকু হয়। তাহলে এই কৌশলটা কি আর এই কৌশলটা কি, সেটাই হলো আমাদের ব্যাখ্যা করার বিষয়। উৎপাদনের দিক থেকে এ এবং বি উভয় বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। এখন এইদিকে কি দেখানো আছে, এইদিকে দেখানো আছে শ্রম আর এইদিকে দেখানো আছে মূলধন। আমরা যদি এ বিন্দুতে উৎপাদন করি অর্থাৎ T1 কৌশল ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে এখানে শ্রম ব্যবহার করা হয় ও এল পরিমাণ আর মূলধন ব্যবহার করা হয় ও কে পরিমাণ। ও কে পরিমাণ হলো মূলধন আর ও এল পরিমাণ হলো শ্রম। তাহলে শ্রম হলো অল্প, মূলধন হলো বেশি। তাহলে এখানে মূলধনের পরিমাণ বেশি, শ্রমের পরিমাণ কম। তাহলে আমরা যদি ও কে বাই ও এল এই দুইটার অনুপাত করি তাহলে এই অনুপাতের মানটা হবে 1-এর চেয়ে বেশি। এর মানে হচ্ছে যে এখানে মূলধন অনেক বেশি ব্যবহার করছে আর শ্রমিক অনেক কম ব্যবহার করছে। তাহলে মূলধন এবং শ্রমের অনুপাত যদি 1-এর চেয়ে বেশি হয় তাহলে এটাকে বলা হচ্ছে মূলধন নিবিড় কৌশল বা মূলধন নিবিড় পদ্ধতি। তাহলে যদি কোনো উৎপাদন কৌশলে আমরা মূলধন বেশি ব্যবহার করি শ্রমিক কম ব্যবহার করি তাহলে সেই উৎপাদন কৌশলটিকে বলা হয় মূলধন নিবিড় কৌশল বা মূলধন নিবিড় পদ্ধতি। তাহলে T1 বা এই যে টেকনোলজিটা বা এই যে উৎপাদন কৌশলটা, এটা হলো আমার মূলধন নিবিড় উৎপাদন কৌশল, অর্থাৎ আমি মূলধন বেশি ব্যবহার করছি। তো বাস্তবেও আমরা কিন্তু দুইভাবেই উৎপাদন করি। কখনো কি করি, যে যদি শ্রমিক কম পাওয়া যায় তাহলে আমরা সব কাজ যন্ত্র দিয়ে করতে চেষ্টা করি, সেটাকে বলা হয় মূলধন নিবিড় কৌশল। আর যদি শ্রমিক বেশি ব্যবহার করে উৎপাদন করি, যন্ত্র কম ব্যবহার করি, তাহলে সেটাকে বলা হয় শ্রম নিবিড় কৌশল। তাহলে এবার আমরা এই যে T2 কৌশলটার দিকে তাকাই। এখানে শ্রমিক হলো অনেক বেশি, OL1 পরিমাণ, আর মূলধন হলো জাস্ট OK1 পরিমাণ। তাহলে মূলধন হলো কম। এটাতে এবার OL1 আর OK1, এখানে শ্রমিক বেশি মূলধন কম। তাহলে OK1 বাই OL1 এই অনুপাতটা হবে 1-এর চেয়ে কম। 1-এর চেয়ে কম তার মানে কি, মূলধন এখানে কম আর শ্রম বেশি ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে যেহেতু শ্রমিক বেশি এবং মূলধন কম ব্যবহার করছি, তাই এটাকে বলা হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল। তাহলে যে উৎপাদন কৌশলে মানে উৎপাদন কৌশলের নামটাই হলো কোন উপকরণটা বেশি ব্যবহার করছি, যে উপকরণটা বেশি ব্যবহার করব উৎপাদনের কৌশলের নামটা হবে সেই উপকরণ দ্বারা। তাহলে এইখানে আমরা মূলধন বেশি ব্যবহার করছি T1 কৌশলে, দেখতে পাচ্ছি মূলধন বেশি শ্রমিক কম, তাই এটা হলো মূলধন নিবিড় কৌশল। আর এখানে আমরা শ্রমিক বেশি আর মূলধন কম ব্যবহার করছি, তাই T2 কৌশলটা হলো শ্রম নিবিড় কৌশল। এই আমরা কৌশল দুটোকে ব্যাখ্যা করলাম। আর এই দুটো কৌশল যেটাই ব্যবহার করি না কেন, দুই কৌশলের মাধ্যমেই আমরা উৎপাদন পাবো সবসময় সমান পরিমাণ। এটাই হলো আমাদের এই প্রশ্নের উত্তর, যে T1 এবং T2 কৌশল দুটি ব্যাখ্যা করো। তাহলে T1 কৌশল হলো মূলধন নিবিড় কৌশল আর T2 কৌশল হলো শ্রম নিবিড় কৌশল। পরের প্রশ্ন হলো যে কোন কৌশলটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। কোন কৌশলটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য, এটা হলো একটা ব্যাখ্যামূলক প্রশ্ন। তো বাংলাদেশ হলো জনসংখ্যা অধ্যুষিত দেশ, অর্থাৎ বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি।
এবং বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ যেখানে মূলধনের পরিমাণ অনেক কম। তাহলে যেহেতু শ্রমিক সংখ্যা অনেক বেশি, তাই আমরা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে শ্রম নিবিড় কৌশলটা ব্যবহার করব। কারণ হলো যে দেশের জনগণকে কাজে লাগাতে হবে, অর্থাৎ একটা দেশে কর্মসংস্থান যত বেশি হবে, ওই দেশে বেকারত্ব যত কম হবে, ওই দেশ তত দ্রুত উন্নত হবে। আমরা যদি বাংলাদেশের মতো দেশগুলো যদি উৎপাদন কৌশল ক্ষেত্রে মূলধন নিবিড় কৌশল ব্যবহার করে, তাহলে শ্রমিক বেশি পরিমাণে বেকারত্ব হবে, অর্থাৎ দেশে আরো অসন্তোষ সৃষ্টি হবে, বেকারত্ব বেড়ে যাবে। কর্মসংস্থান যেহেতু মানুষের হচ্ছে না, যেহেতু আমরা মূলধন নিবিড় কৌশল ব্যবহার করছি, তাহলে দেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে, অর্থনীতিতে উন্নতির দিকে না গিয়ে অনুন্নতির দিকে ধাবিত হবে। তো এই জন্য বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য আমরা শ্রম নিবিড় কৌশলটাই বেশি ব্যবহার করব। এটা আমরা যেভাবে পারি, যা বুঝি তার আঙ্গিকে এটাকে নিজের মতো মনের মতো করে বিশ্লেষণ করব। এটা জাস্ট ব্যাখ্যামূলক। তাহলে এটা তোমরা ব্যাখ্যা করবে। তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য কোন উৎপাদন কৌশলটি প্রযোজ্য? শ্রম নিবিড় উৎপাদন কৌশলটি প্রযোজ্য। যদিও মূলধন নিবিড় কৌশলে যদি খরচ কম হয়, তবুও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য শ্রম নিবিড় উৎপাদন কৌশলটাই সবচেয়ে বেশি প্রযোজ্য, বা শ্রম নিবিড় কৌশলটাই ব্যবহার করা সবচেয়ে বেশি যৌক্তিক। কারণ শ্রম নিবিড় কৌশল যদি ব্যবহার না করি, তাহলে কর্মসংস্থান হ্রাস পাবে, মানুষের বেকারত্ব বেড়ে যাবে, আর বেকারত্ব একটা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব সৃষ্টি করে। এই জন্য মূলধন নিবিড় কৌশলে যদি উৎপাদন খরচ কম হয়, তবুও শ্রম নিবিড় কৌশল ব্যবহার করাই যুক্তিযুক্ত। এবার আমরা পরের প্রশ্ন দেখি, কি দেওয়া আছে যে দ্বিতীয় মৌলিক সমস্যাটি ব্যাখ্যা করো। তা আমরা জানি অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যা হলো যে কিভাবে উৎপাদন করব। তাহলে এই যে অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যাটি, এটা আমরা এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। আর এই রেখাটাকে কি বলে? সমউৎপাদন রেখা। এই সমউৎপাদন রেখার সাহায্যে আমরা অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যাটিকে ব্যাখ্যা করতে পারি। তাহলে আমার যেহেতু এটাই উদ্দীপক দেওয়া আছে, তাহলে এটা উদ্দীপক না থাকলেও একটা সমউৎপাদন রেখা দেওয়া থাকবে। আমরা তখন সেখানে দুটো বিন্দু ইন্ডিকেট করব, এইভাবে একটা কৌশল আর এইভাবে একটা কৌশল দেখাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে আমরা বুঝলাম যে এ কৌশল বা এ কৌশলটা হলো মূলধন নিবিড় কৌশল, বা T1 কৌশলটা হলো মূলধন নিবিড় কৌশল, আর T2 কৌশলটা হলো শ্রম নিবিড় কৌশল। প্রতিটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। এখানেও যদি 1 সমান ধান উৎপাদন হয়, এই কৌশল ব্যবহার করলেও আমরা 1 সমান ধানই পাবো। তাহলে দুই কৌশলের মধ্যে দুটোতে আমরা সমান পরিমাণ উৎপাদন পাবো। আর দুটো কৌশলের মধ্যে পার্থক্য হলো, একটা হলো শ্রম নিবিড় আর একটা হলো মূলধন নিবিড়, অর্থাৎ একটাতে মূলধন বেশি ব্যবহার করছি আর একটাতে শ্রম বেশি ব্যবহার করছি। এখন অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যা হলো যে আমি এই যে কিভাবে উৎপাদন করব, মূলধন বেশি ব্যবহার করে উৎপাদন করব অর্থাৎ T1 কৌশলের মাধ্যমে উৎপাদন করব, নাকি শ্রমিক বেশি ব্যবহার করে T2 কৌশল ব্যবহার করে উৎপাদন করব। এটাই হলো অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যা। তো যখন সমস্যা বলবে, তখন শুধু আমরা সমস্যাটাই আলোচনা করব। তো বাংলাদেশ কি করবে? বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো এই T2 কৌশলটা ব্যবহার করবে। কেন? শ্রমিক বেশি, শ্রমিক সহজলভ্য, তাহলে শ্রম নিবিড় প্রযুক্তি ব্যবহার করবে। আর আমেরিকার মতো দেশ হলো মূলধন নিবিড় কৌশল ব্যবহার করবে, অর্থাৎ T1 কৌশল ব্যবহার করবে। এটা হলো সমাধান। দেশের অর্থনীতির প্রেক্ষিতে, দেশের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে যেই দেশ যেই কৌশল ব্যবহার করলে সবচেয়ে বেশি লাভবান হবে, সেই দেশ সেই কৌশল ব্যবহার করে তার সমস্যাটি সমাধান করবে। তা আমাদেরকে বলছে শুধুমাত্র সমস্যাটাকে ব্যাখ্যা করতে। এই জন্য আমরা শুধু বলবো যে এই T1 কৌশলটা হলো মূলধন কৌশল বা মূলধন নিবিড় কৌশল, আর T2 কৌশলটা হলো শ্রম নিবিড় কৌশল। অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যা হলো যে আমি কোন কৌশলের মাধ্যমে উৎপাদন করব, অর্থাৎ এ বিন্দুতে উৎপাদন করব না বি বিন্দুতে উৎপাদন করব, অর্থাৎ শ্রম নিবিড় কৌশল বা শ্রম নিবিড় পদ্ধতি ব্যবহার করে উৎপাদন করব নাকি মূলধন নিবিড় পদ্ধতি ব্যবহার করে উৎপাদন করব। এটাই হলো অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যা। এই তিনটা প্রশ্ন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি তিনটাকেই 90% ইম্পর্টেন্স দিলাম তোমাদের জন্য। এই তিনটা প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটা কোশ্চেন তোমরা মাস্ট বি কমন পাবাই পাবা। তাহলে এই তিনটার মধ্যে থেকে একটা কমন পাবা, বা এখান থেকে দুইটাও কমন পেতে পারো। আর একটা টপিকস থাকলো, সেটা হলো যে অর্থব্যবস্থা সম্পর্কিত। তো অর্থব্যবস্থা সম্পর্কিত তোমরা জানো সারা বিশ্বে হলো 4 ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান। একটা হলো পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা আর ইসলামী অর্থব্যবস্থা। তাহলে আমরা এই 4টা অর্থব্যবস্থার সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো পড়বো। এই 4টা অর্থব্যবস্থার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য পড়লে আমরা এই অর্থব্যবস্থাগুলোর মধ্যে পার্থক্য আলোচনা করতে পারবো। তো আমাদের উদ্দীপক হিসেবে থাকতে পারে এরকম যে কোনো অর্থব্যবস্থা সম্পর্কিত 2টো বা 3টা অর্থব্যবস্থা সম্পর্কিত একটা উদ্দীপক দেওয়া থাকবে। সেই উদ্দীপকের থেকে আমরা ধারণা পেয়ে যাব যে কোনটা কোন ধরনের অর্থব্যবস্থা। তো দেওয়া থাকতে পারে কি, যেমন এ দেশ বলছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান। তা আমরা জানি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থব্যবস্থায় বিদ্যমান, সেটা হলো পুঁজিবাদ বা ধনতান্ত্রিক। বিদেশ হলো ভোক্তার সার্বভৌমত্ব নেই। ভোক্তার সার্বভৌমত্ব নেই মানে সম্পদের মালিকানা থাকতে পারে না, ভোক্তার স্বাধীনতা থাকে না। তাহলে ভোক্তার স্বাধীনতা থাকে না, সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে না, এটা হলো নির্দেশমূলক অর্থব্যবস্থায়। তাহলে বিদেশ হলো নির্দেশমূলক অর্থব্যবস্থা।
আর সি দেশ হলো দ্বৈত মালিকানা থাকে। তাহলে দ্বৈত মালিকানা কোন অর্থ ব্যবস্থায় থাকে? একমাত্র মিশ্র অর্থ ব্যবস্থায় থাকে। অর্থাৎ সরকারি মালিকানাও থাকে, বেসরকারি মালিকানাও থাকে, অথবা যৌথ মালিকানাও উৎপাদন প্রতিষ্ঠান পরিচালিত হয় সরকারি এবং বেসরকারি মালিকানায়। তাহলে এটা একমাত্র লক্ষ্য করা যায় সেটা হলো মিশ্র অর্থ ব্যবস্থায়। আর সর্বশেষ যে ডি অর্থ ব্যবস্থার কথা বলছে, সুদ এবং ঘুষবিহীন অর্থনীতি, এটা হলো ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে আমরা এই উদ্দীপক এরকম কোনো একটা বৈশিষ্ট্য দিয়ে বলা থাকতে পারে, অথবা এরকম বলা থাকতে পারে যে এক্স দেশ একটা, ওয়াই দেশ একটা। এক্স দেশের সকল দ্রব্য সামগ্রী বা সকল প্রতিষ্ঠান হলো সরকারি, সকল প্রকার দ্রব্য সামগ্রী সরকারি প্রতিষ্ঠানে উৎপাদিত হয়। ওয়াই দেশে গিয়ে দেখলাম সেখানে সকল দ্রব্য সামগ্রী ব্যক্তি মালিকানায় উৎপাদিত হয়, সরকারি কোনো প্রতিষ্ঠান নেই। তাহলে যেখানে সরকারি প্রতিষ্ঠান থাকে না সেটা হবে পুঁজিবাদ বা ধনতান্ত্রিক। আর যেখানে সবগুলো প্রতিষ্ঠান সরকারি সেই অর্থ ব্যবস্থা হবে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক। তাহলে এই অর্থ ব্যবস্থাগুলোর বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। আর এই বৈশিষ্ট্যগুলো যদি জানতে পারি তাহলে আমরা যে কোনো অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য লিখতে পারবো। তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি? যেমন স্বয়ংক্রিয় বা পুঁজিবাদ অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান, ভোক্তার স্বাধীনতা বিদ্যমান, শ্রমিক শোষণ বিদ্যমান, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিদ্যমান, অসম উন্নয়ন সাধিত হয়, আঞ্চলিক বৈষম্য সৃষ্টি হয়, শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়। এগুলো হলো পুঁজিবাদ অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। নির্দেশমূলক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কি? এটা জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয়, সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে না, সকল উৎপাদন প্রতিষ্ঠান সরকারি হয়, কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের অধীনে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, কোনো শ্রমিক শোষণ থাকে না, কোনো শ্রেণী বৈষম্য থাকে না, এলাকার সুষম উন্নয়ন হয়। এগুলো হলো নির্দেশমূলক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। আর মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কি? যে দুটোই থাকে, মুনাফা অর্জনও থাকে, জনকল্যাণও থাকে, ব্যক্তি মালিকানাও থাকে সম্পদের, সরকারি মালিকানাও থাকে, ব্যক্তিগত উৎপাদন প্রতিষ্ঠানও থাকে, সরকারি উৎপাদন প্রতিষ্ঠানও থাকে, ব্যবসা বাণিজ্যে ব্যক্তির স্বাধীনতাও থাকে, আবার নিয়ন্ত্রণও থাকে, মুনাফা অর্জনও থাকে, জনকল্যাণও থাকে, শ্রেণী বৈষম্য থাকে তুলনামূলকভাবে কম, শ্রমিক শোষণ হয় তুলনামূলকভাবে কম, এলাকার অসম উন্নয়ন হয়, যে এলাকাগুলো অনুন্নত থেকে যায় সেই এলাকাগুলো উন্নত করার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করে। তো এই চারটা অর্থ ব্যবস্থার আমরা যদি বৈশিষ্ট্য পড়ি তাহলে আমাদের সকল পড়া হয়ে যাবে। এই চারটা অর্থ ব্যবস্থার শুধু বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। বৈশিষ্ট্যগুলো মনে রাখলে যে কোনো ধরনের কোশ্চিন আসুক না কেন, এখানে যেভাবে কোশ্চিন আসুক না কেন আমরা এখান থেকে মাস্ট বি অ্যান্সার করতে পারবো। এরপরে সর্বশেষ যে টপিকটি থেকে প্রশ্ন হতে পারে সেটি হলো যে বিভিন্ন অর্থ ব্যবস্থায় অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। তো আমরা জানি তিনটি অর্থ ব্যবস্থা, পুঁজিবাদ বা ধনতান্ত্রিক, নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক, আরেকটা হলো মিশ্র। তো এই তিন অর্থ ব্যবস্থায় অর্থনীতির যে প্রধান মৌলিক সমস্যাগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করা যায়। যেমন প্রথম সমস্যা হলো কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, দ্বিতীয় হলো কিভাবে, এবং তৃতীয়টা হলো কার জন্য উৎপাদন করা হবে। তো পুঁজিবাদ অর্থ ব্যবস্থায় এটা কিভাবে সমাধান করা হয়? পুঁজিবাদ অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, তাই কি কি দ্রব্য উৎপাদন করবে সেটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ বাজার প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়। যে দ্রব্য উৎপাদনে বেশি মুনাফা হবে সেই দ্রব্য বেশি উৎপাদন করবে, যে দ্রব্যের চাহিদা বাজারে বেশি উৎপাদনকারী সেই দ্রব্য বেশি উৎপাদন করবে। কিভাবে উৎপাদন করবে? অর্থাৎ যে পদ্ধতি ব্যবহার করে মুনাফা তাদের সর্বোচ্চ হবে তারা সেই পদ্ধতির মাধ্যমেই উৎপাদন করবে। যদি মূলধন নিবিড় পদ্ধতিতে উৎপাদন করে তাদের মুনাফা সর্বোচ্চ হয় তাহলে মূলধন নিবিড় পদ্ধতি ব্যবহার করবে, আর যদি শ্রম নিবিড় পদ্ধতিতে উৎপাদন করার ফলে মুনাফা বেশি হয় তাহলে শ্রম নিবিড় পদ্ধতি উৎপাদন করবে। কার জন্য উৎপাদন করবে বা উৎপাদনের বন্টন কেমন হবে? তো সেখানে যেহেতু সম্পদের ব্যক্তি মালিকানা থাকে তাহলে ক্রয়ের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা থাকে, তাহলে যার যার যেরকম ক্রয় ক্ষমতা সে সেই অনুযায়ী দ্রব্য সামগ্রী ক্রয় করবে। তো নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় কিভাবে সমাধান করা হয়? নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় সকল কিছুর কার্যক্রম পরিচালিত হয় কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের অধীনে, তাই কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে কি কি দ্রব্য উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে এবং এই উৎপাদিত দ্রব্যের কে কতটুকু ভোগ করবে। মিশ্র অর্থ ব্যবস্থায় কিভাবে সমাধান হয়? মিশ্র অর্থ ব্যবস্থাও যেহেতু দুই ধরনের মালিকানায় থাকে, সরকারি বেসরকারি দুই উদ্যোগেই থাকে, তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিছু দ্রব্য সামগ্রী উৎপাদন হবে, আর যে দ্রব্যগুলো ব্যক্তি মালিকানায় উৎপাদন হবে না সেই দ্রব্যগুলো সরকার উৎপাদন করবে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন উৎপাদন করবে তাহলে যেই পদ্ধতি ব্যবহার করে মুনাফা বেশি হবে তারা সেই পদ্ধতিতে উৎপাদন করবে, আর সরকার যদি উৎপাদনে অংশ নেয় তাহলে সে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করার মাধ্যমে যেটি ব্যবহার করলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, দেশে কর্মসংস্থান বেশি বৃদ্ধি পাবে এবং বেকারত্ব হ্রাস পাবে, সে সেই পদ্ধতিটি ব্যবহার করে উৎপাদন করবে। আর উৎপাদনের ভোগ এবং বন্টনের ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতাও থাকবে, আবার সরকারি নিয়ন্ত্রণও থাকবে। তো এই তিন পদ্ধতিতে তিনভাবে এই অর্থনীতির মৌলিক সমস্যাগুলো সমাধান করা হয়। তো সকল বোর্ডের তোমরা যদি এই টপিকসগুলো পড়ে যাও, এই কয়েকটা সৃজনশীল যদি পড়ে যাও প্রথম অধ্যায় থেকে, তাহলে তোমরা এখান থেকে 2টি কোশ্চেন নিশ্চিত কমন পাবে। এবার আমরা আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে কোন টপিকসগুলো থেকে প্রশ্ন হবে? এবার আমরা যাই দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হলো সব থেকে বড়, এখানে টপিকসও অনেক বেশি এবং এখান থেকে কোশ্চেন
দুটো আমরা কমন পাবো, দুটার বেশিও কমন পেতে পারি, তিনটা কোশ্চেনও কমন পেতে পারি, তবে সর্বনিম্ন দুইটা তো অবশ্যই পাবো। তাহলে কোন টপিকসগুলো থেকে কমন পাবো? তাহলে এই অধ্যায়ে প্রথম যে টপিকস হলো সেটি হলো উপযোগ সম্পর্কিত। তাহলে উপযোগ সম্পর্কিত একটি কোশ্চেন থাকার সম্ভাবনা এবার অনেক বেশি। তাহলে উপযোগ সম্পর্কিত কি ধরনের কোশ্চেন হয় আমরা দেখি। শুরুতেই আমাদের একটি তালিকা দেওয়া থাকবে, ভোগের পরিমাণ দেওয়া আছে 1 2 3 4 5 6 এবং এখানে প্রান্তিক উপযোগের পরিমাণ দেওয়া আছে। তো আমাদের মোট উপযোগের পরিমাণও দেওয়া থাকতে পারে, প্রান্তিক উপযোগের পরিমাণও দেওয়া থাকতে পারে, যে কোনো একটা অবশ্যই দেওয়া থাকবে, হয় মোট উপযোগ দেওয়া থাকবে আর না হলে প্রান্তিক উপযোগ দেওয়া থাকবে। তো প্রথম কোশ্চেন কি হবে, যে মোট উপযোগ রেখা অঙ্কন করো অথবা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো। তাহলে আমাদের যদি মোট উপযোগ দেওয়া থাকে তাহলে আমরা মোট উপযোগগুলো দিয়ে মোট উপযোগ রেখা আঁকবো, আর যদি আমাদের প্রান্তিক উপযোগ দেওয়া থাকে তাহলে এই প্রান্তিক উপযোগগুলো যোগ করে করে মোট উপযোগ বের করব এবং সেখান থেকে আমরা রেখা আঁকবো। আর এই রেখা আঁকা আমরা সবাই জানি। তাই মোট উপযোগ রেখা কিরকম হয়, এই মোট উপযোগ রেখা যদি আঁকি তাহলে ঠিক এরকম হবে, আর প্রান্তিক উপযোগ রেখা যদি আঁকি তাহলে প্রান্তিক উপযোগ রেখায় বাম থেকে ডানে নিম্নগামী হবে। যদি প্রান্তিক উপযোগ ঋণাত্মক থাকে তাহলে রেখাটা এই ভূমি অক্ষকে ছেদ করে নিচের দিকে নামবে। তো এই হলো আমাদের মোট উপযোগ রেখা আর প্রান্তিক উপযোগ রেখা। তো আমাদের যে তালিকা দেওয়া থাকবে সেই তালিকার ভিত্তিতেই আমরা মোট উপযোগ রেখা আঁকবো। এরপরে দ্বিতীয় টপিকস কি, যে উপযোগের কোন বিধি কার্যকর। তো আমাদের এখানে প্রান্তিক উপযোগ দেওয়া আছে, তো প্রান্তিক উপযোগ যেহেতু দেওয়া আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি ভোগ বৃদ্ধির সাথে সাথে 1 2 3 4 5 6 এই যে ভোগ বৃদ্ধি পাচ্ছে ক্রমান্বয়ে। প্রান্তিক উপযোগ 40 30 20 10 0 এবং -10, অর্থাৎ প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। তাহলে ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ যেহেতু ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে তাহলে এখানে আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে। তাহলে আমরা কি করব, এই তথ্যমানগুলো থেকে আমরা একটা প্রান্তিক উপযোগ রেখা আঁকবো আর এই রেখাটারই বর্ণনা করব। এবং সর্বশেষ লাইন কি হবে আমাদের, যে যেহেতু রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী সুতরাং ইহা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ, বা এই উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে। তাহলে কোন বিধি কার্যকর হয়েছে সেটার জন্য আমার অবশ্যই প্রান্তিক উপযোগের তালিকা বের করতে হবে। আমার যদি মোট উপযোগের পরিমাণ দেওয়া থাকে তাহলে আমাকে অবশ্যই প্রান্তিক উপযোগটা বের করতে হবে। আর প্রান্তিক উপযোগ বের করলে আমরা বুঝতে পারবো যে কোন বিধি কার্যকর। প্রান্তিক উপযোগ যদি ক্রমান্বয়ে হ্রাসমান হয় তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর, আর যদি প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে বাড়ে তাহলে ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। তবে ক্রমবর্ধমান সাধারণত আসে না, আর উপযোগ সবসময় ক্রমহ্রাসমানই হয়, এই জন্য ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি সবসময় পরীক্ষায় আসে। তাহলে এই কোন বিধি কার্যকর সেটা ব্যাখ্যা করার জন্য আমরা প্রথমে তালিকা, আমাদের যদি মোট উপযোগ দেওয়া থাকে তাহলে আমরা প্রান্তিক উপযোগ বের করব, আর যদি প্রান্তিক উপযোগই দেওয়া থাকে তাহলে তালিকাটা খাতায় তুলে দিতে পারি, তুলে দিলে বেটার, এবং সেই তালিকার ভিত্তিতে আমরা একটা প্রান্তিক উপযোগ রেখা আঁকবো আর সেই রেখাটার বর্ণনা করব। তাহলে আমাদের এই উপযোগ বিধি বিশ্লেষণ করা হয়ে যাবে এবং আমরা ফুল নম্বর পাবো। তো অবশ্যই তোমরা প্রান্তিক উপযোগ রেখাটা মাস্ট বি আঁকবে। মোট উপযোগ আছে, অনেক সময় আমরা মোট উপযোগ রেখার সাথে প্রান্তিক উপযোগ রেখা দুটোই আঁকতে পারি। তো আমরা যদি মোট উপযোগ রেখাটা নাও আঁকি, শুধু প্রান্তিক উপযোগ রেখা একেই যদি বিধিটি ব্যাখ্যা করি তবুও 100% রাইট হবে, অর্থাৎ আমরা ফুল নম্বরই পাবো। তো যেহেতু 7টা সৃজনশীল লিখতে হয় তাই এখানে সময়ের একটা বিষয় আছে, এজন্য আমরা মোট উপযোগ রেখাটাকে না আঁকে শুধুমাত্র প্রান্তিক উপযোগ রেখা একেই আমরা এই উপযোগ বিধিটিকে ব্যাখ্যা করতে পারি। এবার আমরা যাই পরের টপিকসে, যে কি বলছে, সময় ব্যবধানে উপযোগ বিধিটি কার্যকর হয় না কেন। তো সময় ব্যবধানে উপযোগ বিধি কার্যকর হয় না কেন, এটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির একটা ব্যতিক্রম। তাই এটা ব্যতিক্রম হিসেবেও আসতে পারে যে উদ্দীপকের বিধিটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় বা কখন কার্যকর হয় আর কখন কার্যকর হয় না। তো সময় ব্যবধানে এই উপযোগ বিধিটি কার্যকর হয় না কেন। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির একটা প্রথম শর্তই হলো যে আমরা যখন একটা দ্রব্য ভোগ করব সেটাকে ক্রমাগত ভোগ করব, একটার পর আরেকটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তো যদি আমরা বিশাল একটা সময় ব্যবধানের মধ্যে ভোগ করি তাহলে উপযোগ ক্রমহ্রাসমান না হয়ে ক্রমবর্ধমান হতে পারে। যেমন বাস্তব একটা এক্সাম্পল হলো, যে ধরো দুপুরে রোদ্রে আমরা বাইরে থেকে যদি বাসায় আসি তাহলে আমাদের 1 গ্লাস পানির পিপাসা থাকে সর্বোচ্চ, তো তখন সেই 1 গ্লাস পানির উপযোগ হবে আমাদের কাছে সর্বোচ্চ। এরপরে আমি যদি ক্রমাগত ভোগ করতেই থাকি তাৎক্ষণিক 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস, তাহলে আমার প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে হ্রাস পাবে, মাস্ট বি হ্রাস পাবে। কিন্তু যদি এরকম হয় যে 1 গ্লাস পানি খাইলাম, এরপরে আমি বাইরে আবার খেলতে বের হলাম, 1-1.5 ঘন্টা খেলার পরে আবার বাসায় এসে পানির পিপাসা লাগবে, তখন আমি যদি পানি খাই তাহলে সেই পানির তৃপ্তিটা আমার পূর্বের চেয়ে অনেক বেশি হতে পারে। অর্থাৎ খেলাধুলা করে যেহেতু এসেছি, মাঝখানে অনেক সময় কেটে গেছে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা, এই জন্য তখনকার গ্লাসের পানির উপযোগটা আমার কাছে অনেক বেশি হতে পারে। তো এই জন্য সময় ব্যবধানটা কি হইতে হবে, খুবই অল্প হইতে হবে এবং একটা দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকতে হবে। তো এক একক ভোগ করার পরে পরের একক যদি আমি একটা বিশাল সময় ব্যবধান পর ভোগ করি তাহলে সেটার ক্ষেত্রে আমার উপযোগ ক্রমহ্রাসমান না হয়ে ক্রমবর্ধমান হতে পারে। এই জন্যই বলছে যে সময় ব্যবধানে এই উপযোগ বিধি কখনোই
কার্যকর হয় না। তো এটা হলো একটা উপযোগ বিধির ব্যতিক্রম। তো আমাদের এটাও আসতে পারে, অথবা উপযোগ বিধির ব্যতিক্রমগুলো ব্যাখ্যা করো, এটাও আসতে পারে। এরপর উপযোগ থেকে যে সর্বশেষ প্রশ্নটি হতে পারে সেটা হলো কি, যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করো। তো আমাদের যদি এটা 3 নম্বরের জন্য আসে, তাহলে আমরা শুধুমাত্র খাতায় তালিকাটা তুলে এই সম্পর্ক দুটো ব্যাখ্যা করতে পারি, তাহলে 3 পেয়ে যাব। আর এটা যদি আমাদের 4 নম্বরের জন্য আসে, তাহলে আমরা অবশ্যই তালিকার ভিত্তিতে খাতায় আগে চিত্রটা আঁকবো, তারপরে সম্পর্কগুলো ব্যাখ্যা করব। সেটা কিভাবে করব একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। তো আমাদের এই যে এখানে প্রান্তিক উপযোগ দেওয়া আছে, তাহলে আমরা মোট উপযোগটা বের করি। তাহলে আমাদের যদি মোট উপযোগ দেওয়া থাকে, তাহলে আমরা প্রান্তিক উপযোগটা বের করব। তাহলে আমরা এখানে মোট উপযোগ বের করি 40, 70, 90, 100, 100 এবং আবার 90। তাহলে আমরা মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের তালিকাটা, এটা যদি আমাদের 3 নম্বরের জন্য আসে, তাহলে আমরা খাতায় এই তালিকাটা করব। তো এই তালিকাটা আমি এভাবে লিখছি, অর্থাৎ তালিকা এভাবেও আসতে পারে, তালিকা আবার উপর নিচ দিয়েও আসতে পারে। তো বিগত সালে সবসময় উপর নিচ দিয়ে তালিকা আসছে, এবার ডানে বামেও আসতে পারে। তো এবার শুধু না, পরবর্তীতেও ডানে বামে আসতে পারে, শুধু উপর নিচ হিসেবেই যে তালিকা থাকবে এমনটা কোনো কথা নয়। তো আমরা দেখি মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ এখানে পেয়ে গেছি। এখন এই তালিকাটা খাতায় আঁকার পরে আমরা 3 নম্বরের জন্য যদি আসে, তাহলে এই তালিকা থেকে আমরা সম্পর্কটাকে ব্যাখ্যা করব। কিভাবে ব্যাখ্যা করব? যে দেখি আমরা প্রথম থেকে যখন ভোগের পরিমাণ বাড়ছে 1, 2, 3, 4 পর্যন্ত, তখন মোট উপযোগও ক্রমান্বয়ে বাড়ছে, কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমছে। তাহলে এটাই হলো প্রথম সম্পর্ক, যে যত প্রথম দিকে আমরা যখন ভোগের পরিমাণ ক্রমাগত বাড়াই, মোট উপযোগও বাড়ে, সেই সাথে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। এরপরে দেখো, যখন আমরা 5 একক ভোগ করছি, তখন আমার মোট উপযোগটা হলো সর্বোচ্চ আর প্রান্তিক উপযোগটা 0। তাহলে আমরা কি দেখলাম? দ্বিতীয় সম্পর্ক হলো যে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ তখন 0 হয়। এটা হলো দ্বিতীয় সম্পর্ক। এরপরে তৃতীয় হলো যে পরবর্তীতে যখন আমরা আবারও ভোগের পরিমাণ বাড়াই, 6 একক করি, তখন মোট উপযোগ এবার আগের চেয়ে কমে গেছে, অর্থাৎ মোট উপযোগ হ্রাস পায়। তখন প্রান্তিক উপযোগটা কি? প্রান্তিক উপযোগটা হলো ঋণাত্মক। তাহলে প্রথম সম্পর্ক হলো ভোগের পরিমাণ যত বাড়ে, মোট উপযোগ বাড়ে, প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। দ্বিতীয়ত হলো যে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ তখন 0 হয়। আর সর্বশেষ হলো এর পরবর্তীতে যদি আরো ভোগের পরিমাণ বাড়ায়, তখন মোট উপযোগ না বেড়ে মোট উপযোগ হ্রাস পায়, আর প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। এই সম্পর্ক তিনটাই কিন্তু আমাদের এমসিকিউ এ এসে থাকে। এমসিকিউ মাস্ট বি আসতে পারে। তো এই তালিকা দিয়ে আমরা শুধুমাত্র সম্পর্ক তিনটা ব্যাখ্যা করব যদি 3 নম্বরের জন্য আসে। আর যদি 4 নম্বরের জন্য আসে, তাহলে আমরা একই চিত্রে মোট উপযোগ রেখাও আঁকবো, এবং সেই একই চিত্রে আমরা এই যে এরকম করে প্রান্তিক উপযোগ রেখাও আঁকবো। তাহলে তখন আমরা এই সংখ্যাগুলোর প্রেক্ষিতে যদি আঁকি, তাহলে আমরা এই ধরনের চিত্র পাবো। এটা একটা মোট উপযোগ রেখা পাবো, আর প্রান্তিক উপযোগ রেখাটা পাবো এরকম। তো মোট উপযোগ যে পর্যায়ে সর্বোচ্চ হবে, সেই পর্যায়ে প্রান্তিক উপযোগ রেখাটা এই ভূমি অক্ষকে ছেদ করে নিচের দিকে নামবে। এখানে প্রান্তিক উপযোগ 0 আর মোট উপযোগ সর্বোচ্চ। এর পূর্বে হলো মোট উপযোগ যত বাড়ে আর প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। এরপরে কি হচ্ছে? তৃতীয়ত সম্পর্ক, প্রান্তিক উপযোগ যেহেতু ভূমি অক্ষকে ছেদ করে নিচের দিকে চলে গেছে, তাহলে এখানে প্রান্তিক উপযোগ ঋণাত্মক, আর তখন মোট উপযোগটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। তো তখন আমরা চিত্রটা এঁকে ওই একই সম্পর্ক বর্ণনা করব। তো এই তালিকা দিয়ে যদি না থাকে উপযোগের কোশ্চিন, তাহলে অবশ্যই একটা চিত্র দিয়ে থাকতে পারে। সেটা কি? এই যে একটা মোট উপযোগ প্রান্তিক উপযোগ রেখা দেওয়া থাকতে পারে। সেটা কি এই শুধু এরকম দেওয়া থাকতে পারে, অথবা ভূমি অক্ষকে ছেদ করে নিচের দিকে নামা এরকমটাও দেওয়া থাকতে পারে। এখান থেকে আমাদেরকে বলবে যে এই উদ্দীপকে কোন ধরনের উপযোগ বিধি কার্যকর হয়েছে। এখানে কি থাকতে পারে? এগুলোতে সংখ্যা মান না দিয়ে এ বি সি এরকম কিছু তথ্যমান দেওয়া থাকতে পারে। তখন আমরা কিভাবে ব্যাখ্যা করব? তাহলে ধরো এই এ দেওয়া আছে, এখানে দেওয়া আছে A1, এখানে দেওয়া আছে A2, এরপরে পরবর্তীতে দেওয়া আছে মনে করো যে A4। এদিকে হলো ভোগের পরিমাণ, আর এইদিকে যদি উপযোগের পরিমাণ, এটা কি A প্রাইম, A1 A1 প্রাইম, আর এটা হলো A2, এটা হলো A3। তাহলে এখানে আমরা কিভাবে ব্যাখ্যা করব? তাহলে ভোগের পরিমাণ যখন OA, তখন প্রান্তিক উপযোগ হলো A প্রাইম। ভোগের পরিমাণ যখন OA1, তখন প্রান্তিক উপযোগ হলো A1 প্রাইম। এরপরে ভোগের পরিমাণ যখন A2, তখন প্রান্তিক উপযোগ হলো 0। এরপরে যদি ভোগের পরিমাণ আরো বাড়ে A3 হয়, তাহলে প্রান্তিক উপযোগ হয় নেগেটিভ A3 প্রাইম, A3 প্রাইম। তাহলে প্রান্তিক উপযোগটা তখন নিচের দিকে নেগেটিভ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে এই যে A প্রাইম হলো সবচেয়ে বড়, এরপরে A1 প্রাইম তার চেয়ে ছোট, এরপরে হলো 0, দেন পরের উপযোগ A3 প্রাইমটা হলো আরো ছোট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। তাহলে যেহেতু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এই রেখাতে, তাহলে এক্ষেত্রে
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে। তো এই কয়েকটা কোশ্চিন হলো শুধুমাত্র উপযোগের, উপযোগ থেকে এর বাইরে তেমন কোনো আর কোশ্চিন নাই। তালিকা যদি না থাকে তাহলে তোমার এই তালিকাটায় একটা বর্ণনার মাধ্যমে লেখা থাকতে পারে। সেটা কি, যে কোনো একজন ব্যক্তি প্রথমত যদি একটি দ্রব্য ভোগ করে তাহলে সে 40 ইউটিল উপযোগ পায়, দ্বিতীয় এককটি যখন ভোগ করে তখন সে 30 ইউটিল উপযোগ পায়, তৃতীয় একক ভোগ করলে 20 ইউটিল, চতুর্থ একক ভোগ করে 10 ইউটিল উপযোগ পায়। তাহলে উদ্দীপকে উপযোগের কোন বিধি কার্যকর হয়েছে এরকম ভাষা দিয়েও আসতে পারে। তাহলে তখন আমরা কি করবো, তো যে ইউটিলগুলো দেওয়া আছে বা যে ইউটিলগুলো কথা বলা হলো এগুলো হলো প্রান্তিক উপযোগ। তো সেখান থেকে আমরা মোট উপযোগও বের করতে পারবো। প্রান্তিক উপযোগ তো আমরা বুঝতেই পারতেছি যে যত ভোগ করছে তত প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে। তো এগুলি হলো উপযোগ সম্পর্কিত কোশ্চেন। তো তোমরা মোটামুটি সকল বোর্ডে এবার এই উপযোগ সম্পর্কিত একটা কোশ্চেন তোমাদের সকলেরই কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই উপযোগের পরবর্তীতে টপিকস হলো চাহিদা, যোগান, ভারসাম্য, স্থিতিস্থাপকতা এবং রেখার ঢাল সম্পর্কিত। তো এই চাহিদা, যোগান, স্থিতিস্থাপকতা, রেখার ঢাল ইত্যাদি সম্পর্কিত কি ধরনের কোশ্চেন হয় সেগুলো এবার আমরা দেখি। তো এটা হলো 3 নং কোশ্চেন। এখানে একটা চাহিদা অপেক্ষক দেওয়া আছে। তো এই চাহিদা অপেক্ষক থেকে প্রথম আমাদের যে কোশ্চেনটি হতে পারে সেটা হলো এই অপেক্ষকটি থেকে একটি চাহিদা রেখা আঁকো। তাহলে অপেক্ষক থেকে চাহিদা রেখা কিভাবে আঁকতে হয়? তো এখানে এই যে কিউডি সমান সমান 100 - 5p দেওয়া আছে, তো পি হলো দাম। তা আমাদেরকে কয়েকটা দাম ধরে নিতে হবে। তাহলে আমরা পি এর কিছু মান ধরে নেই। যেমন যে পি ইকুয়াল, আমরা যদি আমাদের যে অপেক্ষক দেওয়া আছে, তো পি ইকুয়াল যদি আমরা 2 ধরি তাহলে কিউডি সমান সমান আমরা কত পাবো, যে 5 দুগুণে 10, 100 থেকে যদি 10 বাদ দেই তাহলে কত পাবো, 90। এবার পি ইকুয়াল যদি আমরা 3 ধরি তাহলে 5 3 কত 15, 100 থেকে যদি 15 বাদ দিই তাহলে আমরা কত পাবো, 85। এবার পি ইকুয়াল যদি 4 ধরি তাহলে 5 4 20, 100 থেকে যদি 20 বা 20 বাদ দেই তাহলে আমরা কত পাবো, 80। তাহলে এই যে এই মানগুলো দিয়ে আমরা একটা চাহিদা রেখা আঁকবো। এইদিকে আমরা দিব কি দাম, কি কি দিছি, যে 2 3 4, এদিকে দিব চাহিদার পরিমাণগুলা। তাহলে দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 90, দাম যখন 3 টাকা চাহিদার পরিমাণ হলো 85, দাম যখন 4 টাকা চাহিদার পরিমাণ 80, এরকম সংখ্যা মানগুলো দিয়ে আমরা একটা রেখা পাবো। আর এটাই হলো চাহিদা রেখা। এভাবে আমরা একটা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন করব। এরপরের টপিকস কি বলছে, যে স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করো। তা আমাদের যে চাহিদা অপেক্ষকটা আছে এখান থেকে আমাদেরকে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলছে এবং দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করতে বলছে। এখান থেকে আমরা কি করব, এই অপেক্ষকটা থেকে আমরা 2টা দাম দিয়ে 2টা পরিমাণ বের করব। তো যদি আমরা পি ইকুয়াল টু 2 নেই তাহলে আমরা কিউডি ইকুয়াল টু কত পাবো, 5 দুগুণে 10, 100 থেকে 10 বাদ দিলে পাবো আমরা 90। এরপরে পি ইকুয়াল টু যদি আমরা 4 নেই তাহলে কিউডি কত পাবো, তাহলে 5 4 20, 100 থেকে যদি আমরা 20 বাদ দিই তাহলে আমরা পাবো হলো 80। তাহলে এইখান থেকে আমরা এখন স্থিতিস্থাপকতা নির্ণয় করবো। তো স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র কি, ইডি বা ইপি সমান সমান হলো কি, যে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। তো এখানে প্রাথমিক দাম কত, প্রাথমিক দাম হলো 2 টাকা, তাহলে এই যে পি এর জায়গায় 2 বসাইলাম। আর প্রাথমিক চাহিদার পরিমাণ কত, 90, এটা বসাইলাম। এরপর হলো ডেল পি। তা ডেল পি বলতে কি, দামের পরিবর্তন। তো এটা ছিল প্রথম দাম, এটা হলো দ্বিতীয় দাম। তাহলে আমরা দ্বিতীয় দাম থেকে প্রথম দাম বাদ দিই, তাহলে 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে, ডেল পি হবে 2 টাকা। তাহলে যেহেতু দ্বিতীয় দাম থেকে প্রথম দাম বাদ দিছি তাহলে আমাদের দ্বিতীয় চাহিদা থেকে প্রথম চাহিদাটা বাদ দিতে হবে, 80 থেকে 90 বাদ দিতে হবে। তাহলে আমরা কত পাবো, 80 থেকে যদি 90 বাদ দিই তাহলে পাবো আমরা 10। এবার আমরা কাটাকাটি করি, 9.90 মাইনাস 1/9। তো এই যে স্থিতিস্থাপকতার মানটা আসলো, এটাকে আমাদের পরবর্তীতে এই চিহ্নটাকে পরিহার করতে হবে, অর্থাৎ পরম মান নিতে হবে, অর্থাৎ 1/9 নিলাম। তো এই যে 1/9, এই সংখ্যাটা কি 1 এর চেয়ে ছোট। ভগ্নাংশের যদি নিচের সংখ্যা বড় হয় উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে তার মানটা 1 এর চেয়ে ছোট হয়। আর স্থিতিস্থাপকতার মান যখন 1 এর চেয়ে ছোট হয় তাহলে সেই দ্রব্যটা হলো নিত্য প্রয়োজনীয়। তাহলে এই যে অপেক্ষক থেকে আমরা স্থিতিস্থাপকতা এইভাবে নির্ণয় করব, এবং এখান থেকে আমরা কি দেখলাম, যে স্থিতিস্থাপকতার মান 1 এর চেয়ে কম এবং দ্রব্যটি হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তো যদি 1 এর চেয়ে বেশি আসে তাহলে হবে বিলাসজাত দ্রব্য, আর যদি 1 এর সমান আসে তাহলে আমরা সেটাকে স্বাভাবিক দ্রব্য বলতে পারি, আবার সেটাকে আমরা বিলাসজাত বলতে পারি। অর্থাৎ স্থিতিস্থাপকতা 1 এর সমান বা বেশি হলে সেটা সাধারণত বিলাসজাত দ্রব্য হয়। ঠিক একইভাবে এরকম আমাদের একটা যোগান অপেক্ষক দেওয়া থাকতে পারে। এই যোগান অপেক্ষক দেওয়া আছে, বলছে যোগান রেখা আঁকো। তাহলে ঠিক একইভাবে আমরা 3টা দাম ধরবো, কমপক্ষে 3টা দাম ধরে যোগানের পরিমাণ নির্ণয় করব। তো এই যে যোগান অপেক্ষকের ক্ষেত্রে যেহেতু এখানে মাইনাস,
তাহলে দামটা অর্থাৎ পি এর মানটা আমরা এমন সংখ্যা মান ধরবো যেন যোগ বিয়োগ করে এখানে সংখ্যা মান আর মাইনাস না আসে। এরকম আমরা বড় একটা সংখ্যা মান ধরে করবো। যদি মাইনাস আসে তবুও চিত্র আঁকতে পারবে, তবে মাইনাস আসলে চিত্র আঁকাটা একটু কঠিন হয়ে যায়। তো এরকম মান ধরবে পি এর যেন সংখ্যাটা পজিটিভ আসে। তাহলে এখানে আমরা পি এর মান কত ধরবো, যে আমি যদি 10ও ধরি তাহলে 3 × 10 = 30 - 20 হবে। তাহলে পি এর মান 10 ধরলেই হচ্ছে না, তাহলে আমরা কি ধরবো, পি এর মান 20 ধরি। তাহলে দেখি 20 যদি ধরি, 3 × 20 = 60, 60 থেকে যদি 50 বাদ দিই তাহলে পাবো 10। এইবার আমাদের সংখ্যা মানটা নেগেটিভ হচ্ছে না। তাহলে খুব সহজেই তখন আমরা একইভাবে এরকম করে দাম আর যোগানের পরিমাণ নির্ণয় করব, করে সেখান থেকে একটা রেখা আঁকবো। ঠিক একইভাবে এখানে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে এই যে স্থিতিস্থাপকতা নির্ণয়ের জন্য আমরা পি এর দুইটা মান ধরবো, এমন মান ধরবো যেন এই সংখ্যাটা কখনো নেগেটিভ না আসে, অর্থাৎ পজিটিভ আসে। এরকম দুটো সংখ্যা মান ধরবো। একটা আমরা কি ধরতে পারি, 30 ধরতে পারি, একটা 40 ধরতে পারি। তাহলে 30 যদি ধরি তাহলে সংখ্যা মান আসবে 40, আর যদি 40 ধরি তাহলে সংখ্যা মান আসবে 70। তখন আমরা ঠিক একইভাবে এই ফর্মুলা অর্থাৎ এই যে স্থিতিস্থাপকতার সূত্র, এই সূত্রের মাধ্যমেও আমরা যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারবো। তো এরকম চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমাদের চাহিদা বা যোগান রেখা এবং স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলতে পারে। এরপরে যেটা থাকবে সেটা হলো চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক একই সাথে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে বলবে। তো এই কোশ্চেনটি তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক একই সাথে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে ভারসাম্য দাম এবং পরিমাণ চিত্রের সাহায্যে নির্ণয় করতে বলতে পারে, অথবা শুধু ভারসাম্য দাম এবং পরিমাণও নির্ণয় করতে পারে। তো এখান থেকে আমাদের কি কি ধরনের কোশ্চেন হতে পারে, তাহলে প্রথমত হলো যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। তাহলে এই যে অপেক্ষক দুটো দেওয়া আছে সেখান থেকে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব। এটা আমরা সবাই জানি কিভাবে নির্ণয় করি, যে আমরা কি করি, যে ভারসাম্য অবস্থায় আমরা জানি কি, যে কিউডি ইকুয়াল টু কিউএস। তাহলে এই যে কিউডি এর মান বসাই 100 - 10p, আর কিউএস কত -50 + 3p। পি গুলাকে এই পাশে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে এই পাশে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমরা পি এর মান নির্ণয় করব। কত হবে এক্স্যাক্টলি 150 এটা 3p না, এটা হলো 5p, 150/15, তার মানে ভারসাম্য দাম আসবে 10 টাকা। তাহলে ভারসাম্য দাম যদি 10 টাকা আসে তাহলে ভারসাম্য পরিমাণ কিভাবে নির্ণয় করব, এই ভারসাম্য দামের মান আমরা যোগান অপেক্ষকে বসাবো। যোগান অপেক্ষকে যদি বসাই তাহলে আমরা ভারসাম্য পরিমাণ পাবো, চাহিদা অপেক্ষকে বসালেও আমরা ভারসাম্য পরিমাণ পাবো। তাহলে যে কোনো একটা অপেক্ষকে বসাই আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে পারবো। তো এইভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করার পরে আমরা সংক্ষেপে একটা চিত্র এঁকে দেবো, যে এটা হলো চাহিদা রেখা, এটা হলো যোগান রেখা। তাহলে এই বিন্দুটা হবে ভারসাম্য বিন্দু, আর আমরা যে ভারসাম্য দাম পাবো সেই ভারসাম্য দামটা এই জায়গায় বসাবো, আর যে পরিমাণটা পাবো সেই পরিমাণটা আমরা এই জায়গায় বসাই দেবো। তাহলে এটাই হলো চিত্রের ভিত্তিতে ব্যাখ্যা। তাহলে প্রথমে আমরা কি করব, অপেক্ষকের ভিত্তিতে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব, পরে সংক্ষেপে চিত্রটা আমরা এইভাবে এঁকে ভারসাম্য দাম আর পরিমাণটা বসাই দেব। তাহলে আমাদের যদি শুধু ভারসাম্য দাম এবং পরিমাণ কত এটা বলা থাকে, এবং যদি বলে যে চিত্রের সাহায্যে নির্ণয় করো, আমরা একই কাজ করব, এই অপেক্ষকের মাধ্যমে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করে পরে চিত্রটা এঁকে ভারসাম্য দাম এবং পরিমাণটা নির্ণয় করে দেবো। এটা একটা সহজ টেকনিক, সময় বাঁচানোর একটা টেকনিক, অবশ্যই ফুল নম্বর পাবে। এবার পরের কোশ্চেনটির দিকে তাকাই। দ্বিতীয় কোশ্চেন হলো যে দাম যদি 29 টাকা হয় এবং 31 টাকা হয় তাহলে বাজার পরিস্থিতি কি হবে। তো আমরা এগুলো একটু চেঞ্জ করে নিয়েছি। তাহলে দেখি 29 টাকা দাম, তাহলে দাম পি ইকুয়াল যদি 29 টাকা হয় তখন চাহিদার পরিমাণ কত হয়, তার চাহিদা অপেক্ষকে এই 29 টাকা দাম বসাবো এবং যোগান অপেক্ষকে এই দাম বসাবো। বসালে আমরা চাহিদা এবং যোগানের পরিমাণ কত পাবো সেটা নির্ণয় করব। তা আমরা যদি এখানে বসাই তাহলে কত হবে, যে 29 যদি বসাই 100 - 3 × 29, তাহলে কত হয় 3 × 9 = 27, আর 3 × 2 = 6, 6 দিয়ে 8, 87। তাহলে কত থাকে 13 একক থাকে। তাহলে চাহিদার পরিমাণ হবে 13 একক, যোগানের পরিমাণ তখন কত হবে -20 + 2 × 4, তাহলে -50 + 29 দুগুণে হয় 58, তাহলে হয় 8 একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চাহিদার পরিমাণ 13 একক, যোগানের পরিমাণ হলো 8 একক, অর্থাৎ যোগানের চেয়ে চাহিদা অনেক বেশি। তাহলে বাজারে দ্রব্যের ঘাটতি হবে, অর্থাৎ বাজার ভারসাম্য নষ্ট হবে এবং বাজারে দ্রব্যের ঘাটতি সৃষ্টি হবে। এরপরে বলছে যে দাম যদি 31 টাকা হয় তাহলে কি ঘটবে, তাহলে 31 টাকা দামে চাহিদার পরিমাণ কত হয় 3 × 31, তাহলে 100 মাইনাস, তাহলে চাহিদা হলো 7 একক। তাহলে তখন যোগানের পরিমাণ কত হয় আমরা দেখি, -50 + 2 × 31, তাহলে -50 + 2 × 2 = 3 × 2 = 6, তার মানে হলো 12। তখন আমরা দেখতে পাচ্ছি কি যে চাহিদা হলো কম আর যোগান হলো বেশি। তাহলে চাহিদার তুলনায় যোগান অনেক বেশি। তাহলে যেহেতু অর্থাৎ কিনতে আসছে 7 জন আর বিক্রি করবে 12 একক, কিনবে 7 একক বিক্রি করবে 12 একক, তাহলে 5 একক দ্রব্য কি থাকবে, অবিকৃত অবস্থায় পড়ে থাকবে। অর্থাৎ তখন
চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ার কারণে বাজারে এই দ্রব্যগুলো অবিকৃত থাকবে, অর্থাৎ তখনও বাজার ভারসাম্য বিঘ্নিত হবে। তো এই যে অবিকৃত থাকবে দ্রব্যগুলো, বিক্রেতারা কি করবে, এই অবিকৃত দ্রব্যগুলো যেন নষ্ট না হয় সেজন্য দাম কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে আবার ভারসাম্যে ফিরে আসবে। তার মানে 29 টাকা দামও ভারসাম্য বিঘ্নিত হবে এবং 31 টাকা দামেও ভারসাম্য বিঘ্নিত হবে। তো পুনরায় আবার ভারসাম্য ফিরে আসবে। এভাবে আমরা এই কোশ্চেনটি ব্যাখ্যা করব। এবার বলছে কি যে সর্বনিম্ন বা সর্বোচ্চ দাম 8 টাকা হলে ভারসাম্যের কি পরিবর্তন হবে। সর্বনিম্ন বা সর্বোচ্চ দাম, এটা সর্বনিম্ন দামও হতে পারে, এটা সর্বোচ্চ দামও হতে পারে। বলছে ভারসাম্য কি পরিবর্তন হবে। তো নর্মালি আমাদের যে চিত্রের সাহায্যে আমরা ভারসাম্য ব্যাখ্যা করতাম, তাহলে এই যে চিত্রের সাহায্যে আমরা একটা ভারসাম্য পাবো, যে এটা হলো ভারসাম্য দাম, ধরে নিলাম যে 10 টাকা, আর ভারসাম্য পরিমাণ হলো 20 একক। এবার বলছে ভারসাম্য দাম, সর্বনিম্ন দাম যদি 8 টাকা হয়, তাহলে এই যে আমরা এখানে 8 টাকা ধরবো, 8 টাকা দামে এই যে চাহিদা অপেক্ষককে স্পর্শ করবে, যোগান অপেক্ষককে স্পর্শ করবে, অর্থাৎ ঠিক এই 29 টাকার মতো আমরা 8 টাকা দাম বসায়ে চাহিদার পরিমাণ বের করব, যোগানের পরিমাণও বের করব। বের করে আমরা দেখব কি যে এই জায়গাকে স্পর্শ করবে আর এই জায়গায় স্পর্শ করবে, অর্থাৎ তখন চাহিদা হবে বেশি এবং যোগান হবে কম, অর্থাৎ বাজারে ঘাটতি সৃষ্টি হবে, অর্থাৎ এই জায়গাটুকু ঘাটতি সৃষ্টি হবে। এটা আমরা চিত্র এঁকেও বর্ণনা করতে পারি, এটা এইভাবে সংখ্যাগতভাবেও আমরা বর্ণনা করতে পারি। তো দুইভাবে আমাদের বর্ণনা করতে হবে, অর্থাৎ যেটা কোশ্চেনে দেওয়া থাকবে এক্স্যাক্টলি সেভাবে ব্যাখ্যা করতে হবে। যদি শুধু ব্যাখ্যা করতে বলে তাহলে ব্যাখ্যা করব, আর যদি চিত্রের ভিত্তিতে ব্যাখ্যা করতে বলে তাহলে আমরা চিত্রটা এঁকে ইন্ডিকেট করে দিব। এইখানে চাহিদার যে সংখ্যামানটা আসবে সেই সংখ্যামানটা বসাবো, এখানে যোগানের যে সংখ্যামানটা আসবে সেই সংখ্যামানটা বসাবো, আর এটাকে ঘাটতি হিসেবে ইন্ডিকেট করে দেব। এটাই হলো চিত্রভিত্তিক ব্যাখ্যা। এবার পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটি কি যে যোগান অপেক্ষক যদি 4 + 2p হয় তাহলে ভারসাম্য নির্ণয় করো। অর্থাৎ আগে যে যোগান অপেক্ষক ছিল সেই যোগান অপেক্ষকটাকে বাদ দিয়ে দিব, দিয়ে নতুন করে এই যোগান অপেক্ষকটাকে আমরা নেব, অর্থাৎ চাহিদা অপেক্ষক এটাই থাকবে এবং যোগান অপেক্ষক হবে এটা, এবং এই দুইটা দিয়ে আমরা পুনরায় আগের মতো ভারসাম্য নির্ণয় করব এবং ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করে ছোট্ট করে একটা চিত্র এঁকে ব্যাখ্যা করব। পরের কোশ্চেন কি বলছে যে যোগান অপেক্ষকের ছেদক মান 55 হলে, তো যোগান অপেক্ষকের ছেদক মান কত আছে, -50 দেওয়া আছে। তো সেই -50 এর জায়গায় বলছে যে যদি 55 হয় তাহলে শুধু আমরা কি করব, এই অপেক্ষকটার এই ছেদক মানটা -50 এর জায়গায় তখন এই 55 বসাবো, অর্থাৎ চেঞ্জ করে যেটা বলা থাকবে সেটা বসাবো, আর বাদ বাকিগুলো অপরিবর্তিত থাকবে। শুধু এই -50 এর জায়গায় আমরা +55 বসাবো, বসায় এই যোগান অপেক্ষক আর এই চাহিদা অপেক্ষক আবার পূর্বের নিয়মে অনুসারে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব। তো যদি আমাদের উদ্দীপকে এরকম একটা চাহিদা অপেক্ষক এবং একটা যোগান অপেক্ষক দেওয়া থাকে, তাহলে এই যে আমরা 5টা কোশ্চেন দেখলাম, এই 5টা কোশ্চেনের যে কোনো 2টা কোশ্চেন দিয়ে আমরা একটা সৃজনশীল কমন পাবো অবশ্যই। তো এই প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখানে যে কোশ্চেনগুলো দেখাইলাম এগুলোই হলো এর টাইপ, এর বাইরে তেমন কিছু নেই। তো এই কয়টা যদি তোমার জানা থাকে তাহলে তুমি এই কোশ্চেনটা অবশ্যই অ্যান্সার করে আসতে পারবে, এটা কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি অপেক্ষক দিয়ে না থাকে তাহলে অবশ্যই এরকম একটা তালিকা দিয়ে দেওয়া থাকবে যে দাম, চাহিদা এবং যোগান সূচি, এই সূচি দেওয়া থাকবে। এই সূচি থেকে তোমাকে বলবে যে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের কি দেওয়া আছে এখানে 10, 20, 30 দাম দেওয়া আছে, চাহিদা দেওয়া আছে, যোগান দেওয়া আছে। তাহলে আমরা চিত্রের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব, এইদিকে দামগুলো দেখাবো 10, 20, 30, এইদিকে দেখাবো চাহিদা এবং যোগানের পরিমাণ। তাহলে প্রথমত আমরা এখান থেকে চাহিদা রেখাটা আঁকি। এইদিকে আমরা যে চাহিদা এবং যোগানের মানগুলো বসাই, চাহিদা এবং যোগানের সর্বোচ্চ মান কত, 10, 20, 30, 40 আর 50। তাহলে দাম যখন 10 টাকা তখন চাহিদার সর্বোচ্চ মান হলো 50, দাম যখন 20 তখন চাহিদার সর্বোচ্চ মান হলো 40, দাম যখন 30 তখন চাহিদার মান হলো 30। তাহলে এই যে আমরা একটা চাহিদা রেখা পাইলাম। এরপরে এখানে আমরা যোগান রেখাটাকে আঁকবো। তাহলে দেখি দাম যখন 10 টাকা তখন যোগানের পরিমাণ হলো 30, দাম 10, যোগানের পরিমাণ 30, দাম 20 হলে চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ হয় 40, আর দাম যখন 30 তখন যোগানের পরিমাণ হয় 50। তাহলে এই যে আমরা 3টা বিন্দু পাইলাম। চাহিদা রেখার ক্ষেত্রে আমরা যদি এই বিন্দুগুলোর নাম দেই A, B, C, তাহলে যোগান রেখার ক্ষেত্রে আমরা এটার নাম দেবো D, B, আর এটার নাম দিলাম E। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে উদ্দীপকের আলোকে প্রাপ্ত চাহিদা রেখা এই যে DD এবং যোগান রেখা SS পরস্পর B বিন্দুতে ছেদ করে। এই B বিন্দু হলো ভারসাম্য বিন্দু, ভারসাম্য দাম হলো 20 টাকা এবং ভারসাম্য পরিমাণ হলো 40 একক। এটাই হলো আমাদের এই প্রশ্নের উত্তর। তো এবার আমরা দেখি পরের কোশ্চেন কি বলছে, প্রতি দামে যোগান 10 একক করে বৃদ্ধি পেলে, অর্থাৎ দাম যা আছে তাই থাকবে, যোগান যদি 10 একক করে বৃদ্ধি পায় তাহলে যোগান 10 একক করে বৃদ্ধি পেলে নতুন যোগান হবে কত, এটা হবে 40, এটা হবে 50 আর এটা হবে 60। বলছে যে তখন ভারসাম্যের কি পরিবর্তন হবে। তাহলে চাহিদা রেখাটা আগের মতোই অপরিবর্তিত থাকবে, যোগান রেখাটা এখন চেঞ্জ হয়ে যাবে। তা এখন এই যে নতুন যে যোগানের পরিমাণগুলো পাইলাম এগুলো দিয়ে যোগান রেখা আঁকবো এই চিত্রেই। তাহলে দেখি কি হয়, দাম যখন 10 তখন যোগানের পরিমাণ কত, 40,
এই জায়গায় পাচ্ছি। তো দাম যখন 20 তখন যোগানের পরিমাণ কত? 50। এই জায়গায় পাচ্ছি। আর দাম যখন 30 তখন যোগানের পরিমাণ হলো 60। তাহলে আমাদেরকে এই দিকে কি বাড়াই নিতে হবে, যোগানের পরিমাণ হবে 60। তাহলে এইটা আর এই বিন্দু পাচ্ছি, এই তিনটা বিন্দু যোগ করে দিব। তাহলে এই যে নতুন যোগান রেখা ডান দিকে স্থানান্তরিত হলো। তাহলে ডান দিকে স্থানান্তরিত হওয়ার কারণে চাহিদা রেখাকে কোথায় সেট করছে নতুন যোগান রেখাটা? এই যে এই বিন্দুতে। এখান থেকে তখন আমরা ভূমি অক্ষের দিকে এই একটা দাগ টানবো। তাহলে এটা যেহেতু 40, এটা যেহেতু 50, তাহলে মাঝখানে পড়ছে, তাহলে এটা হবে 45। তাহলে তখন এখান থেকে এই দিকেও একটা রেখা টানবো। এটা হলো 10, এটা হলো 20, তাহলে মাঝখানে হবে 15। অর্থাৎ ভারসাম্য দাম হবে তখন 15 টাকা আর ভারসাম্য পরিমাণ হবে 45 একক। এভাবেই আমরা এই প্রশ্নের উত্তর করব। এরপরে কি বলছে যে ভোক্তার আয় বৃদ্ধি পেলে ভারসাম্যের কি পরিবর্তন হবে? ভোক্তার আয় যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা জানি কি যে ভোক্তার আয় যদি বৃদ্ধি পায় তাহলে তার ক্রয় ক্ষমতা বাড়ে, তার মানে পূর্বের তুলনায় তার চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে চাহিদা যা আছে, চাহিদার মানগুলো বেড়ে যাবে। তখন আমরা চাহিদার যে কোনো একটা সংখ্যা মান বাড়ায় ধরবো, যে 10 করে প্রতি ক্ষেত্রে বেড়ে গেল তার চাহিদার পরিমাণ। তার মানে ভোক্তার আয় বাড়লে কিন্তু ভোক্তার ক্রয় ক্ষমতা বাড়ে, অর্থাৎ ভোক্তার চাহিদা বাড়ে। তখন চাহিদা রেখাটা কি হবে? এরকম ডান দিকে স্থানান্তরিত হবে। তো এরকম আমরা সংখ্যা বাড়ায় ধরবো, যে ধরি যে পূর্বের দামে ভোক্তা আয় বাড়ার কারণে 10 একক করে তার চাহিদা বৃদ্ধি পায়। তাহলে এটা হবে 60, এটা হবে 50 আর এটা হবে 30। তো তখন চাহিদা রেখাটা কি হবে? এই যে ডান দিকে স্থানান্তরিত হবে। তো তখন যোগান রেখাকে নতুন বিন্দুতে ছেদ করবে, তখন নতুন বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হবে। তো এভাবে শুধুমাত্র চাহিদা রেখার স্থানান্তর আসতে পারে, যোগান রেখার স্থানান্তরও আসতে পারে, অথবা চাহিদা বা যোগান রেখার যে কোনো একটা স্থানান্তরের প্রেক্ষিতে ভারসাম্যের কি পরিবর্তন হবে সেটাও ব্যাখ্যা করতে বলতে পারে। আর সর্বশেষ যেটা আসতে পারে এখান থেকে, তাহলে 10 টাকা এবং 30 টাকা, অর্থাৎ 10 টাকা দামে বাজার পরিস্থিতি আর 30 টাকা দামে বাজার পরিস্থিতি কি হবে সেটা ব্যাখ্যা করো। তো এটা আমরা এই তালিকার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। তো 10 টাকা দামে চাহিদা হলো 50 আর যোগান হলো 30। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? চাহিদা অনেক বেশি, যোগান কম। কত একক কম? 20 একক কম। তার মানে 20 একক দ্রব্যের কি ঘাটতি তৈরি হবে। আবার দাম যখন 30 টাকা তখন চাহিদার পরিমাণ হলো 30 একক আর যোগানের পরিমাণ 50 একক, তখন চাহিদার চেয়ে যোগান অনেক বেশি। তার মানে কতটুকু বেশি? 20 একক বেশি। তখন 20 একক দ্রব্য বাজারে অবিকৃত অবস্থায় পড়ে থাকবে। তাহলে 10 টাকা দামে ঘাটতি হয় আর 30 টাকা দামে বাজারে উদ্বৃত্তের সৃষ্টি হয়, অবিকৃত অবস্থায় পড়ে থাকে। দুই ক্ষেত্রেই ভারসাম্য বিঘ্নিত হয়। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে ঘাটতি আর এক্ষেত্রে উদ্বৃত্ত। তো যখন ঘাটতি থাকে তখন ক্রেতারা নিজেরাই দাম বাড়িয়ে দেয়, আর যখন উদ্বৃত্ত থাকে তখন বিক্রেতারা দাম কমিয়ে দেয়। দুই ক্ষেত্রেই আবার পুনরায় ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। তাহলে এই তালিকা দিয়ে যদি কোশ্চিন থাকে তাহলে এইরকম কোশ্চিনই থাকবে, এর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পাবে। এবার আমরা যাই অপর একটা টাইপ, সেটা হলো 7 নং টাইপ। তো আমাদের এরকম চাহিদা সূচি অথবা একটা চাহিদা রেখা দেওয়া থাকতে পারে, সেখান থেকে বলবে চাহিদার সমীকরণ নির্ণয় করো। তাহলে সেটা এরকম সূচি থেকেও হতে পারে, সেটা এরকম রেখা থেকেও হতে পারে। আরেকটা কি বলবে? যে স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করো। তাহলে চাহিদা অপেক্ষক নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রটা প্রয়োগ করে আমরা চাহিদার অপেক্ষক নির্ণয় করব। সেটা কিভাবে? যে চাহিদার সমীকরণ বা যোগান তালিকাও যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা যোগান সমীকরণ নির্ণয় করতে পারবো। তো সমীকরণ নির্ণয় করার ফর্মুলা কি? Q1 মাইনাস Q2 সমান সমান P মাইনাস P1 বাই P1 মাইনাস P2। তো এটা হলো P1, এটা P2, এটা Q1, এটা Q2। এই মানগুলো বসাবো আর গুণ করব, যোগ বিয়োগ করব, সমীকরণ নির্ণয় করব। এবার বলছে স্থিতিস্থাপকতা নির্ণয় করো, দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করো। তাহলে স্থিতিস্থাপকতা আমরা একটু আগে, তাহলে ED সমান সমান কি? ডেল কিউ বাই ডেল পি ইন্টু। এরপরে আমরা কি করব? এখান থেকে স্থিতিস্থাপকতা নির্ণয় করব। স্থিতিস্থাপকতার নির্ণয়ের আমরা সূত্র জানি, সেই সূত্রে আমরা মান বসাবো, স্থিতিস্থাপকতা নির্ণয় করব। তাহলে এটা আমাদের এই অপেক্ষক থেকেও থাকতে পারে, এই রেখা থেকেও থাকতে পারে, আমাদের এই তালিকা থেকে। এরপরে আমরা যে টপিকটি পড়বো সেটি হলো আর স্থিতিস্থাপকতা নির্ণয় করা এবং স্থিতিস্থাপকতার যে চিত্রগুলো আছে সেই স্থিতিস্থাপকতার ধরনগুলোর মধ্যে পার্থক্য পড়া। আর সর্বশেষ যে টপিকস পড়বো সেটা হলো যে কোনো একটা রেখা, এই রেখা থেকে ঢাল নির্ণয় করা। তাহলে এই কয়েকটি টপিকস যদি আমরা পড়ি তাহলে এই অধ্যায় থেকে আমরা 2টা সৃজনশীল মাস্ট বি কমন পাবো। তাহলে তোমরা অবশ্যই এই সৃজনশীলগুলো কমপ্লিট করবে। তো একটি রেখা থেকে আমরা ঢাল কিভাবে নির্ণয় করব সেটি শিখি। তো আমাদের এটি যদি রেখা দেওয়া থাকে তাহলে আমরা এই রেখার উপর যে কোনো 2টা বিন্দুকে বিবেচনা করব। যেমন এই 2টো বিন্দু যদি আমরা বিবেচনা করি, তো এটাকে যদি আমরা 10 ধরি, এটা 20 দেই, আর এটা যদি 5 আর এটা যদি 10 ধরি, তাহলে এখান থেকে আমরা এই রেখাটার ঢাল নির্ণয় করতে পারবো। কিভাবে ঢাল নির্ণয় করব? তো আমরা জানি ঢালের সূত্র হলো
যে যে কোনো রেখার ঢাল সেটা হলো যে লম্ব অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই ভূমি অক্ষের পরিবর্তন। এখানে লম্ব অক্ষের পরিবর্তন বলতে কোনটা বোঝাচ্ছে? এই যে এইটুকুকে লম্ব অক্ষের পরিবর্তন বোঝাচ্ছে, আর এইটুকুকে ভূমি অক্ষের পরিবর্তন বোঝাচ্ছে। তো লম্ব অক্ষের পরিবর্তন বলতে এখানে কত আছে? 10, আর এখানে হলো 5। তাহলে কত পরিবর্তন? পরিবর্তন হলো 5, তাহলে এখানে হবে 5। আর ভূমি অক্ষের দিকে পরিবর্তন কত? যে এই বরাবর ছিল 10 আর এখানে হয়েছে 20, তাহলে এইটুকু হলো ভূমি অক্ষের পরিবর্তন। কতটুকু? 10 থেকে 20। তার মানে আমি যেহেতু এখানে 10 থেকে 5 বিয়োগ দিয়েছি, তাহলে এখানে আমাকে কি করতে হবে? 10 থেকে 20 বিয়োগ দিতে হবে। তাহলে কত হবে? -10। তাহলে -1/2। এটাই হলো এই রেখার ঢাল। এভাবে আমরা রেখার ঢাল নির্ণয় করব। আরো নির্ণয় করতে পারি, যদি আমাদের এরকম দেওয়া থাকে পূর্ণ একটা রেখা, এই রেখাটারও ঢাল নির্ণয় করতে পারি। তাহলে এখানে যদি আমার 10 সংখ্যা দেওয়া থাকে, এখানে যদি 20 দেওয়া থাকে, তাহলে এই রেখাটারও আমরা ঢাল নির্ণয় করতে পারবো। তাহলে এখানে লম্ব অক্ষের পরিবর্তন হলো এটা, আর ভূমি অক্ষের পরিবর্তন হলো এটা। তাহলে উপরে লম্ব অক্ষের পরিবর্তন, নিচে ভূমি অক্ষের পরিবর্তন। তো এই ক্ষেত্রে প্রথম সংখ্যা মান হলো আমাদের 0, দ্বিতীয় সংখ্যা মান হলো 20। তাহলে 20 থেকে আমি 0 বাদ দিব, তাহলে কত হবে? 20। আর এই ক্ষেত্রে কি হবে? প্রথম সংখ্যা মান হলো আমার 0, আর দ্বিতীয় সংখ্যা মান হলো 10। তাহলে আমাকে কি করতে হবে? 0 থেকে 10 বাদ দিতে হবে। তাহলে কত হবে? -10। তাহলে কত হবে? -2। এটাই হলো এই রেখার ঢাল। তাহলে এভাবে আমরা যে কোনো রেখার ঢাল নির্ণয় করতে পারি। তাহলে এই ঢাল নির্ণয় করাটা তোমরা অবশ্যই শিখবে, এবং এটাও এবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেই সাথে কি শিখবে? যে স্থিতিস্থাপকতার যে চিত্র, এটা হলো কি শূন্য স্থিতিস্থাপকতা, এটা হলো অসীম স্থিতিস্থাপকতা, এটা হলো এককের চেয়ে বেশি, এটা হলো এককের চেয়ে কম। এই যে স্থিতিস্থাপকতার চিত্রগুলো আছে, এই স্থিতিস্থাপকতার ধরনগুলো আমরা অবশ্যই পড়ব, চিত্রের সাহায্যে ব্যাখ্যাগুলো পড়ব, এবং এগুলোর মধ্যে পার্থক্য পড়ব। তো অবশ্যই শূন্য স্থিতিস্থাপকতা এবং এই অসীম স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্যটা অবশ্যই পড়ব। তো এই স্থিতিস্থাপকতার ধরনগুলো ব্যাখ্যা অথবা স্থিতিস্থাপকতার চিত্রভিত্তিক বর্ণনা এবং বিভিন্ন স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা এই টপিকসগুলো যদি পড়ি, তাহলে অবশ্যই অবশ্যই কমন পাবো।